অবশেষে আমরা চলে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যাপ্টারে, সেটা হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে টপিকে প্রবলেম হয় আমি জানি, তোমাদের সময় নির্ণয় করতে প্রবলেম হয়, অর্থাৎ যে যে জায়গাতে প্রবলেম হবে প্রত্যেকটা প্রবলেম ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটার মধ্যে, এই লেকচারটুকুর মধ্যে তোমরা সলভটা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই চ্যাপ্টারটা শুরু করে দিই। তো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে সৌরজগৎ নিয়ে। তো এই সৌরজগতে প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূর্য নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ সূর্য থেকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন তারা দিয়ে দেয়। তো সূর্য নিয়ে আগে আমরা একটু কথাবার্তা বলি। তো প্রথমে আমি তোমাকে বলবো যে আমাদের সৌরজগৎটা আসলে কী কী নিয়ে গঠিত হয়ে থাকে। সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, এগুলো নিয়ে আমাদের সৌরজগৎটা তৈরি হয়ে থাকে। আর মনে রাখবা সৌরজগতের কেন্দ্র কিন্তু সূর্য। আর এখানে গ্রহ থাকে কয়টা? তবে এখানে উপগ্রহ শতাধিক আছে, হাজার হাজার তোমার গ্রহাণু পাবা, লক্ষাধিক হচ্ছে তোমার ধূমকেতু পাবা। তো আমাদের এখানে 8টি হচ্ছে তোমার গ্রহ আছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, এবার আসে সূর্য থেকে মোটামুটি কী টাইপের প্রশ্ন আসে এটা আমাদের একটু জানতে হবে। একটা কথা হলে মনে রাখবা যে সৌরজগতের নিয়ন্ত্রক কিন্তু সূর্য, আর সূর্যে কোনো ধরনের কোনো কঠিন কিংবা তরল পদার্থ নেই। তাহলে সূর্যের মধ্যে কি আছে? সূর্যের মধ্যে গ্যাসীয় পদার্থ আছে। কি পদার্থ আছে? গ্যাসীয় পদার্থ আছে। সেগুলো কি কি? হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য গ্যাস। হাইড্রোজেন কত পার্সেন্ট? 55%, হিলিয়াম 44%, আর অন্যান্য গ্যাস হচ্ছে 1%। এছাড়াও তুমি এখানে বেশ কিছু টপিক দেখবা যে উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়, পৃথিবী থেকে কত দূরত্ব বেশি, তাপমাত্রা, ব্যাস। বাট এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে না, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে না। এবার সূর্য আসলে শক্তি কিভাবে উৎপাদন করে? মনে রাখবা হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে সে শক্তি উৎপন্ন করে। আর এটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে সূর্য নিজ অক্ষে আবর্তন করে কত দিনে? নিজ অক্ষে আবর্তন করে সেটা হচ্ছে 25 দিনে। 25 দিনে সে হচ্ছে নিজের অক্ষে আবর্তন করে। আর আরেকটা হচ্ছে যে সূর্যের কালো দাগটাকে কি বলা হয়? সেটা হচ্ছে সৌর কলঙ্ক বলা হয়। যদি এখন এমসিকিউতে আসে না, বাট এমসিকিউতে যে কোনো সময় দিয়ে দিতে পারে। আর সূর্য ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। একবার নর্মাল একটা কথা, তো একটু দেখি এখান থেকে কী কী টাইপের এমসিকিউ আসছে। সৌরজগতের নিয়ন্ত্রক হিসেবে সূর্য গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, একদম সত্য। আণবিক শক্তির সৃষ্টির প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, এটাও ঠিক আছে। সূর্যে কঠিন বা তরল পদার্থ আছে। কিছুক্ষণ আগে আমরা বলছি কঠিন কিংবা তরল পদার্থ নেই, তার মানে আমাদের 3 নাম্বারটা ক্রস। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি বলতো? 1 আর 2। এরপর আসি, সূর্য নিজ অক্ষের চারদিকে কত দিনে একবার ঘুরে? এই যে দেখো, আমি কিন্তু অলরেডি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি যে 25 দিনে। 25 দিনে। তাহলে আমাদের উত্তরটা কি হবে বলো তো? উত্তর হচ্ছে 25 দিনে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার আমরা চলে আসি আমাদের সৌরজগতে যে অন্যান্য গ্রহগুলো আছে, এগুলো গ্রহ নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। এবং এই গ্রহগুলো নিয়ে তোমাদের একটু মানে আসলে পড়তেই হবে এবং কিছু জিনিস মুখস্থ রাখতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই। কারণ এখান থেকে আসলে যখন তখন যে কোনো প্রশ্ন দিয়ে দিতে পারে। তবে কত লক্ষ গুণ বড়, তারপর হচ্ছে তোমার এটা ব্যাসার্ধ কত, ব্যাস কত, কত লক্ষ কিলোমিটার দূরে, এগুলো প্রশ্ন কিন্তু খুব একটা বেশি আসে না। বাট অন্যান্য যেমন তোমার উপগ্রহ, তারপর হচ্ছে কোন গ্রহ দেখতে কীরকম কালার, এই টাইপের প্রশ্ন আসে। বুঝতে পারছো? তো আমরা আরও দেখবো যে আসলে কোন কোন টাইপের প্রশ্ন বেশি আসে পরীক্ষাতে। মনে রাখবা গ্রহের কোনো নিজস্ব আলো নেই, আর মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো হচ্ছে ঘুরে থাকে। আর টোটাল গ্রহ আছে তোমার 8টা। সেই গ্রহগুলো আমাদের কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এর মধ্যে বুধ হচ্ছে সবচেয়ে ছোট আর বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড়। তুমি এভাবে চিন্তা করতে পারো, বুধবার আর বৃহস্পতিবার। বুধ হচ্ছে ছোট, বৃহস্পতি হচ্ছে বড়। তার মানে বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ আর বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। আর মজার বিষয় হচ্ছে তোমরা যখন বিজিএস পরীক্ষা দেবে, এসএসসি 2026 ব্যাচ, তোমাদের বিজিএস পরীক্ষাটা হবে মঙ্গলবারে তোমাদের বিজিএস পরীক্ষা হবে। তো মনে রাখবে মঙ্গলের পরে হচ্ছে বুধ হচ্ছে তোমার সবচেয়ে ছোট গ্রহ, আর তারপর হচ্ছে বৃহস্পতি হচ্ছে কি? সবচেয়ে বড় গ্রহ। এবার এই বুধ, তারপর তোমার শুক্র, তারপর তোমার পৃথিবী, এই যে আমাদের গ্রহগুলো আছে, এই গ্রহগুলো নিয়ে তোমাকে একটু বিস্তারিত জানতে হবে এবং কোনগুলো টপিককে একদম গুরুত্ব দিতে হবে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে সূর্যের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। মানে সূর্যের নিকটতম গ্রহ যদি বলা হয়, সূর্যের নিকটতম গ্রহ, তখন তুমি উত্তর দিবে হচ্ছে বুধ, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ লাইন। তারপর ব্যাস তুমি জাস্ট দেখে নিতে পারো, সূর্যকে প্রদক্ষিণ করে কত দিনে দেখে নিতে পারো। তারপর উপগ্রহ নেই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। আর তাপমাত্রা অত্যাধিক, কেন? কারণ যেহেতু সে সূর্যের কাছাকাছি আছে, তার তাপমাত্রা অবশ্যই বেশি থাকবে। তো বুধ নিয়ে মোটামুটি এই কয়েকটা জিনিস দেখলেই চলবে। তবে শুক্র থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে একটা কনফিউশন আছে, মনে রাখবা যে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। অনেকে আমরা চিন্তা করি যে পৃথিবীর নিকটতম গ্রহ বুঝি বুধ, না, বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ, বাট পৃথিবীর নিকটতম গ্রহ কিন্তু শুক্র। এটা একটু মনে রাখবা, খুবই পরীক্ষাতে আসছে। আর সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র। কোনটা কত কিলোমিটার জাস্ট একবার দেখে নিতে পারো।
আর এটা কোনো উপগ্রহ নেই, এবং এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 96%। এগুলো পরীক্ষা বেশি আসবে, মানে কোনটা কত কিলোমিটার এটা আসলে সারা দিতে চায় না, এবং এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে মানে আসে না বললেই চলে। তবে এখানে কোনো অক্সিজেন পাবা না, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা হলো ধীর গতিতে আবর্তন করে। বছরে 2বার এখানে সূর্য ওঠে, মনে রাখবা শুক্রতে বছরে 2বার সূর্য ওঠে, জাস্ট বছরে 2বার। এখানে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, আর এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই যে পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে দেখা যায়, অর্থাৎ আমরা পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে শুক্রকে দেখি, আবার পূর্ব আকাশে শুকতারা হিসেবে হচ্ছে আমরা শুক্রকে দেখতে পাই। তার মানে একটা হলো সন্ধ্যা তারা হিসেবে, আর একটা কি শুকতারা হিসেবে। কাকে দেখতে পাই? শুক্রকে। এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পৃথিবী নিয়ে যে কোনো সময় যে কোনো প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে, তবে এখানকার যে গড় তাপমাত্রা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, এটাও খুব গুরুত্বপূর্ণ। একই সাথে প্রদক্ষিণ করতে কতদিন সময় লাগে, সেটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে কি কি আছে? অক্সিজেন, নাইট্রোজেন, খুব একটা গুরুত্বপূর্ণ না। আর সূর্য একমাত্র জীবনধারী গ্রহ, মানে তুমি দেখলে বুঝতে পারো। তবে আমি এখানে যেগুলোতে টিক চিহ্ন দিচ্ছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ, বাট বাকিগুলোকে অবহেলা করা যাবে না, কারণ যে কোনো সময় যে কোনো বোর্ডে যে কোনো প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, পৃথিবী গেল। এবার হচ্ছে মঙ্গল, চতুর্থ। এটা 2টা উপগ্রহ আছে, এই 2টা উপগ্রহ অবশ্যই একটু দেখবা কি কি উপগ্রহ আছে। আর বায়ুমণ্ডলে এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, বাট প্রশ্ন আসে এটা থেকে যে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে কোন গ্রহে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহে আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই মঙ্গল গ্রহটা হচ্ছে লালচে কালার। মঙ্গল গ্রহটা কি কালার? লালচে কালার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে কোনো জীবন নাই, মানে পাথরে মরিচা পড়ে, আর এখানে হচ্ছে লালচে কালার। লালচে কালারটা পরীক্ষাতে বেশি আসে। এবার হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ। একটু আগে দেখলাম না যে বুধ হচ্ছে সবচেয়ে ছোট আর বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটাকে আমরা গুরুত্বপূর্ণ আকারে চিন্তা করতে পারি, যে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে নিজ অক্ষে 9 ঘন্টা 53 মিনিটে ঘুরে, তো এটা সবচেয়ে বড় গ্রহ এবং সে সবচেয়ে কম সময়ে ঘুরে, সবচেয়ে কম সময়ে নিজ অক্ষে ঘুরতে পারে, সেটা হচ্ছে 9 ঘন্টা 53 মিনিট। মনে রাখবা যে কোন গ্রহ নিজ অক্ষে সবচেয়ে কম সময় ঘুরে, সেটা হচ্ছে বৃহস্পতি। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমার এমসিকিউ। তারপরে তোমার এটা সবচেয়ে বড় উপগ্রহটা একটু দেখে রাখতে পারো। এই যে এখানে একটু কনফিউশন হয়, দিনে 2বার সূর্য ওঠে আর ডুবে। একটু খেয়াল করে দেখো, এখানে আমি বলছিলাম বছরে 2বার সূর্য ওঠে শুক্রতে, আর এখানে কিন্তু ভাই দিনের কথা, যে দিনে 2বার সূর্য ওঠে আর ডোবে, সেটা কথায় বৃহস্পতিতে। তার মানে শুক্রতে হচ্ছে বছরের কথা বলা আছে, আর শুক্রতে আর বৃহস্পতিবার হচ্ছে তোমার প্রতিদিনে, দিনে 2বার সূর্য ওঠে আর ডুবে। আর এখানে গভীর বায়ুমণ্ডল আছে। আর এখানে যে বেশ কিছু তোমার উপগ্রহের কথা বলা আছে, এই উপগ্রহের কথা বলা আছে, এই উপগ্রহগুলো একটু দেখবা। হ্যাঁ, কোনটা কত কিলোমিটার দূরত্বে, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটার উপগ্রহ কত, ওখানে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে নাকি হিলিয়াম আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রহাণুপুঞ্জ, এটা হলো মঙ্গল আর বৃহস্পতি। মঙ্গল আর বৃহস্পতি মাঝে থাকে এরা, আর এরা হচ্ছে ছোট ছোট গ্রহ। গ্রহাণুপুঞ্জগুলো হচ্ছে ছোট ছোট গ্রহ। শনি, শনির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে শনির হচ্ছে এই যে প্রধান যে উপগ্রহগুলো আছে, এগুলো পরীক্ষাতে আসে। এই শনির এই প্রধান উপগ্রহগুলো অলরেডি বিভিন্নবার পরীক্ষাতে আসছে, এটা ভোলা যাবে না। ক্যাপিটাস, টেথিস, হোয়া আর টাইটান পরীক্ষাতে আসছে। ক্যাপিটাস আর হচ্ছে টাইটান, এই দুটো অলরেডি বিভিন্নবার বোর্ড পরীক্ষাতে আসছে, সেটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো তুমি কি কি গ্যাস আছে এখানে। হিলিয়াম আছে, হিলিয়ন আছে, মিথেন আছে, আরেকটা হচ্ছে অ্যামোনিয়া আছে। সো এগুলো গুরুত্বপূর্ণ, যেখানে কি কি গ্যাসীয় পদার্থ আছে। এটা হচ্ছে ইউরেনাস, এটা 3য় বৃহত্তম গ্রহ। এটা একবার এমসিকিউতে আসে নাই, বাট এটার যে উপগ্রহগুলো আছে, বিশেষ করে মিরিন্ডা, আমরা কিন্তু মিরিন্ডা সবাই খাই, তাই না? ওই যে ফান্টা মিরিন্ডা, তো ওই মিরিন্ডার কথা চিন্তা করতে পারে। মিরিন্ডা হচ্ছে তার উপগ্রহ, এটা কার? ইউরেনাস। নেপচুন হচ্ছে নীল গ্রহ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবার আগে এটা দেখবা। আর এখানে ট্রাইটন, এই ট্রাইটন আর এখানে হচ্ছে তোমার টাইটান, একই রকম করি না। টাইটান হচ্ছে শনির আর ট্রাইটন হচ্ছে তোমার নেপচুনের, ঠিক আছে? এই দুটো নাম একটু একই রকম করে ফেলিও না। সবচেয়ে দূরের গ্রহ এটা, এটা একটু মনে রাখবা। সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। আর ফাইনাল কনসেপ্ট মানে আগে যা বলছি এখানে তাই বলছি অ্যাকচুয়ালি। তো আমরা এখন দেখি যে আমাদের এমসিকিউগুলো কীভাবে অলরেডি পরীক্ষাতে আসছে। আমি এখানে কিছু কি পয়েন্ট দিয়ে রাখছি, মানে পূর্বের জিনিসগুলো এখানে আমি কি পয়েন্ট আকারে দিয়ে দিছি। কোন গ্রহটি নিজ অক্ষে আবর্তন করতে তুলনামূলক সবচেয়ে কম সময় লাগে? তো আমি কিন্তু অলরেডি দেখো এখানে তোমাকে স্টার চিহ্ন দিয়ে রাখছি, হয়তো বা এই যে নিজ অক্ষে এই যে দাগ দিয়ে দিছে, এই যে দাগ দিয়ে দিছি, সবচেয়ে কম সময়, তাহলে সেটা কে? বৃহস্পতি। তাহলে এটার উত্তর কি হবে? বৃহস্পতি হবে। বৃহস্পতি হচ্ছে উত্তর। এখানে প্রশ্নগুলো একটু কনফিউশন থাকতে পারে তোমার। টাইটানিয়া বা টাইটান একই কথা। তো আমি তোমাকে মাত্রই কিন্তু বলছিলাম, দেখো টাইটান আর ক্যাপিটাস এই দুটা কার? শনিবারে, মানে কপালে শনি থাকলে তোমার ক্যাপিটাস আর টাইটান হবে। তো চলো আমরা একটু দেখি। টাইটানিয়া একই কথা, তাহলে কি হবে? শনি হবে। তারপরে
ক্যাপিটাস, এটা হলো শনি হবে। দেখো অলরেডি বিভিন্নবার বোর্ড পরীক্ষাতে আসছে কিন্তু, তো তোমার বোর্ডও যখন তখন দিয়ে দিতে পারে। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সাবধান, সূর্যের না, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে, একটু আগে আমরা দেখছি শুক্র, পৃথিবীর নিকটতম গ্রহ। আবারও যদি আমি এখানে যাই, বারবারে যাচ্ছি, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। ওকে, এরপরে আসি, কোন গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে? একটু আগে আমরা দেখছিলাম না, মঙ্গল গ্রহে দেখছিলাম না, এই যে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, এই যে মঙ্গল গ্রহে। তাহলে এটার উত্তর কি হচ্ছে? মঙ্গল, মঙ্গল গ্রহ। তারপর কি বলা হয়েছে দেখো, মঙ্গল গ্রহে জীবন ধারণ অসম্ভব কেন? এখানে পানির পরিমাণ অবশ্যই কম আছে, গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে, আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। এখানে কি কোনো মিথেন গ্যাস আছে? একটু দেখি তো, মিথেন গ্যাসের কথা কি বলা আছে? বলা থাকার কথা না। এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে মিথেন গ্যাস না। এই যে মিথেন আছে তোমার শনিতে। ওকে, তাহলে আমাদের 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। এটা মিথেনের জায়গায় কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক। এরপরটাতে আসি, মিরিন্ডা, একটু আগে শিখেছিলাম না, মিরিন্ডা হচ্ছে ইউরেনাসে। ওকে, নীলাভ বর্ণের গ্রহ কোনটি? আমরা একটা দেখলাম লালচে, আর একটা দেখলাম কি বলতো নীলাভ। তাই নীলাভটা হচ্ছে আমাদের নেপচুন, যেটা আমাদের সবচেয়ে দূরবর্তী গ্রহ। এই যে সবচেয়ে দূরবর্তী গ্রহ, এই যে দূরবর্তী গ্রহ, আর হচ্ছে নীল গ্রহ। এই এরপরে এমসিকিউতে আমরা আসি, কোন গ্রহে পৃথিবী একদিনে 2 বার সূর্য উদয় আর অস্ত যায়? মনে আছে, একটা ছিল একদিনে 2 বার সূর্য উদয় হবে আর অস্ত যাবে, আর একটা ছিল বছরে 2 বার সূর্য উদিত হবে, তাই না? তাহলে এটা কি ছিল? এটা ছিল আমাদের বৃহস্পতি। তোমাকে আমি আরেকবার যদি দেখাই, যদি আমাদের সময় নষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমি তোমাকে বারবার জিনিসগুলো একটু দেখাবো, নাহলে তুমি আসলে ভুল করবা। এই যে বৃহস্পতি পেয়ে গেল, মঙ্গল, এই যে বৃহস্পতিবার, এই যে দিনে 2 বার সূর্য ওঠে আর ডুবে। আর শুক্রতে কি হয়েছিল? বছরে সূর্য 2 বার ওঠে, তার মানে বছরের কথা বললে শুক্র, আর দিনের কথা বললে আমাদের বৃহস্পতি, বৃহস্পতি। ওকে, এরপরে এমসিকিউ আমি এটা রাখছি, যে কোন গ্রহে বছরে 2 বার, বছরে 2 বার, তার মানে কি শুক্র। ঠিক আছে, বছর হলে শুক্র, দিনে যদি বলে তাহলে আমরা কি বলবো? বৃহস্পতি বলবো। এই যে আচ্ছা, এরপরে কোনটি বৃহস্পতির উপগ্রহ? তার মানে আমরা কি অলরেডি বৃহস্পতি বেশ কিছু উপগ্রহ দেখে আসছি। সো তুমি যদি দেখো তাহলে গ্যানিমেড, উপগ্রহগুলো তোমাকে দেখতে বলছিলাম। নিচের কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে? ওই যে বৃহস্পতিতেই, মানে আমি তোমাকে এখানে 2টা লাইনে দিছিলাম, গভীর বায়ুমণ্ডলটা ওখানে দিয়ে দেওয়া আছে। এবার চলে আসি, পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ, অর্থাৎ পৃথিবীতে কেন জীব বসবাস করে, এই সম্পর্কে আমাদের বেশ কিছু ধারণা নিতে হবে। তো প্রথমে উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় উপাদানগুলো পৃথিবীতে রয়েছে, এই জন্য পৃথিবীতে মানুষ বসবাস করে থাকে, সহজ কথা। তো এখানে বায়ুমণ্ডল নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছে, তবে এই লাইনটা একটু মনে রাখবা, মাধ্যাকর্ষণ শক্তির কারণে বায়ুমণ্ডল পৃথিবীর সাথে লেগে থাকে। পরীক্ষা আসতে পারে যে কেন বায়ুমণ্ডল পৃথিবীর সাথে লেগে থাকে, কারণটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। আর বায়ুর চাপটা তুমি একটু দেখবা যে সমুদ্রের পৃষ্ঠে বেশি থাকে আর উপরে কম থাকে। আচ্ছা, বায়ুর গঠন আমরা জানি যে অক্সিজেন হচ্ছে প্রাণীর জন্য অপরিহার্য, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উদ্ভিদের জন্য অপরিহার্য, এটা আমরা আগে থেকে জানি। এখন বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 4টি। বা আমাদের বইয়ের মধ্যে বা আমাদের এইখানে শুধুমাত্র একটা বায়ুমণ্ডল নিয়ে কথা বলা হয়েছে, ট্রোপোস্ফিয়ার বা হচ্ছে তোমার ট্রোপোমণ্ডল, এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, বাট বাকিগুলো নিয়ে কথাবার্তা বলা হয়নি। বাট মনে রাখবা যে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে টোটাল 4টা আছে স্তর। ওকে, এখন আমরা প্রথমেই হচ্ছে ট্রোপোমণ্ডল নিয়ে কথাবার্তা বলবো। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এবং এই স্তরটা হচ্ছে মানুষের জন্য প্রয়োজনীয়, অর্থাৎ আমরা এখন বর্তমানে যে স্তরে আছি সেটা হচ্ছে ট্রোপোমণ্ডল। তো এটা উচ্চতা দিয়ে দিছে তারা একটা, তো উচ্চতাটা পরীক্ষাতে খুব কমই আসে। আর একটা মনে রাখবা যে এই ট্রোপোমণ্ডলেই হচ্ছে তোমার মেঘ, বৃষ্টি, কুয়াশা এগুলা ঘটে থাকে। আর ট্রোপোমণ্ডলের উচ্চতা হচ্ছে 13 কিলোমিটার পর্যন্ত। আর একটা হচ্ছে উচ্চতা বাড়লে বায়ুর গতি বৃদ্ধি পায়। তবে এই ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ারের উপরে একটা ঊর্ধ্বসীমা আছে, যে ঊর্ধ্বসীমাটার নাম হচ্ছে তোমার ট্রোপোপোস। ঠিক আছে, তো এই ট্রোপোপোসটা কি হয়, এখানে বায়ুটা স্থির থাকে, বায়ুটা স্থির থাকে। আর এই বায়ু স্থির থাকার কারণে বিমান হচ্ছে এই স্তর দিয়ে চলে। তাহলে বিমান কোন স্তর দিয়ে চলে? সেটা হচ্ছে ট্রোপোপোস স্তর দিয়ে চলে। ঠিক আছে, এরপর আসো ওজোন স্তর। এখানে ওজোন স্তর পাবা, এবং এই ওজোন স্তরের উচ্চতা তোমার 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এখানে অতি বেগুনি রশ্মি হচ্ছে শোষণ করে। তার মানে ওজোন স্তরে কেন প্রয়োজন? কারণ অতি বেগুনি যে রশ্মিগুলো থাকবে সেগুলো হচ্ছে তারা শোষণ করবে। আর এখানে তাপমাত্রাটা বলে দিছে, আর এটা জীবনের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যে কয়েকটা জিনিস দাগ দেওয়া হয়েছে এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই বেশি গুরুত্বপূর্ণ।
তা আমরা দেখি আমাদের পরীক্ষাতে অলরেডি কী কী আসছে। আর এখানে বেশ কিছু কথাবার্তা বলছি, বাট এটার মধ্যে আমাদের গড় তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় এমসিকিউতে চলে আসবে গড় তাপমাত্রা কত, সেটা হচ্ছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। একটু মুখস্থ রাখবা। এই যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরের গভীরতা কত, 12 থেকে 16 কিলোমিটার। এটা আমরা হয়তো মাত্রই দেখলাম যে ওজোন স্তরের গভীরতা এই যে কত পর্যন্ত বিস্তৃত, 12 থেকে 16 কিলোমিটার। তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম কি, সেটা হচ্ছে ট্রোপোমণ্ডল। কারণ একটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে ট্রোপোমণ্ডল নিয়ে। তো এখান থেকে আমরা বেশি এমসিকিউ পাবো না, তবে মনে রাখবা এই বছর যেহেতু সিলেবাসটা শর্ট, তার মানে এই টপিক থেকে কিন্তু যে কোনো সময় প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন, মানে আমাদের যে ভূত্বকটা আছে এটা নিচের গঠনটা নিয়ে এখন একটু কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, তো এই গঠন থেকে আমাদের মাঝে মধ্যে এমসিকিউ চলে আসে। তো কোন কোন জায়গাগুলোতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে এমসিকিউর জন্য, সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমি একটু বলে দিই যে এটা একটু তোমরা দেখে নিবা যে ভূ অভ্যন্তরের স্তর বিভাজন, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে স্তরগুলো আছে এটাকে আমরা বিভাজন কিভাবে করব। এই যে ভূকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির তারতম্য দেখে ভূতত্ত্ববিদরা পৃথিবীকে 3টি স্তরে ভাগ করেছেন। কয়টি স্তরে ভাগ করেছেন? 3টি স্তরে ভাগ করেছেন। আর একটা একটু বলে দিই যে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ ও প্রকৃতির তারতম্য, তুমি শিলার ঘনত্ব জানতে পারবা, স্তরের বৈশিষ্ট্য, এগুলো তোমার জানা যাবে। তাহলে এগুলো কখন জানা যাবে? ভূমিকম্প তরঙ্গের গতিবেগ ও প্রকৃতির তারতম্য থেকে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে তোমার ভূস্তর যে তোমার 3টা ভাগে ভাগ করা হয়েছে, এই 3টা ভাগ কি কি? একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল মানে সবার নিচে, তারপর কেন্দ্রমণ্ডলের উপর স্তরের নাম হচ্ছে গুরুমণ্ডল, তার উপর স্তরের নাম হচ্ছে ভূত্বক কিংবা হচ্ছে অশ্বমণ্ডল। তো কেন্দ্রমণ্ডল মানে যেটা সবার নিচে থাকবে সেই কেন্দ্রমণ্ডল। তো এটা তুমি একটু দেখে নিবা। আর এখানকার যে গঠন উপাদান অর্থাৎ কেন্দ্রমণ্ডল কি কি নিয়ে গঠিত এটা তোমাকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিকেল আর একটা আয়রন কিংবা ফেরাস। তো এইটার নাম আছে এটার একটা নাম আছে যে নামটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাইফ বলা হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্রমণ্ডলের অপর নামটা হচ্ছে নাইফ। নাইফ কেন? কারণ এখানে নিকেল আর ফেরাস বেশি পাওয়া যায়। এটা ঘনত্ব পানির চেয়ে 10 থেকে 12 গুণ বেশি ঘনত্ব। আর এটা তোমার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিরাংশ আর একটা হচ্ছে তোমার ভিতরাংশ। তো বহিরাংশটা হচ্ছে তরল হয়ে থাকে আর ভেতরটা হচ্ছে কঠিন হয়ে থাকে। এটা একটু দেখে রাখতে পারে এমসিকিউ এর জন্য। গুরুমণ্ডলে অপর নাম হচ্ছে সীমা। কেন? কারণ এখানে সিলিকন আর ম্যাগনেসিয়াম বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য তার নাম হচ্ছে কি সীমা। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা বেসল্ট জাতীয় পদার্থ দ্বারা গঠিত, এটা একটু মনে রাখবা। এবার আসে অশ্বমণ্ডল কিংবা ভূত্বক। এটা খুবই গুরুত্বপূর্ণ যে গুরুমণ্ডলের উপরের ভাগটা হচ্ছে আমাদের অশ্বমণ্ডল কিংবা ভূত্বক। আর এখানে কি কি পাওয়া যায় দেখো, এখানে তোমার সিলিকন আছে আর অ্যালুমিনিয়াম আছে, এই জন্য এটার নাম হচ্ছে সিয়াল। এই যে, তো এই যে নামগুলো, এই নামগুলো থেকে কিন্তু এমসিকিউ চলে আসে এবারও তোমাদের কিন্তু এমসিকিউ এগুলো থেকে চলে আসবে। যে কিছু পারো আর না পারো, কেন্দ্রমণ্ডলের নাম কি, তারপর গুরুমণ্ডলের নাম কি, আর অশ্বমণ্ডল কিংবা ভূত্বকের নাম কি, এগুলো যেন মনে থাকে অন্ততপক্ষে। এবং এটা কি দিয়ে গঠিত, কি বেশি পাওয়া যায়, এটা তোমার জানা থাকা লাগবে। ঠিক আছে, আমরা একটু এমসিকিউ দেখি। তো প্রথমে ভূ অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা ভূ অভ্যন্তরে শিলার ঘনত্ব জানা যায়, বিভিন্ন স্তরের গঠন সম্পর্কে জানা যায়। তারপর কি বলছে, অভ্যন্তরকে আলাদা স্তরে ভাগ করা যায়, 3টাই সঠিক। আলাদা আলাদা স্তরে ভাগ করা যায়, তাহলে 1, 2, 3, 3টাই হচ্ছে সঠিক। ভূ অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত? কেন্দ্রমণ্ডল একটু দেখো, প্রথমটাই কিন্তু কেন্দ্রমণ্ডল ছিল, যে প্রথমটাই কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত? নাইফ নামে পরিচিত। তাহলে আমরা এখানে কি বলবো? নাইফ বলবো। মনে রাখবা পরীক্ষা হয়তো বা এটা আসছিল 2019 সালে, তবে এবছর কিন্তু তোমাকে নাইফের জায়গায় তারা তোমাকে দিতে পারে সীমা কিংবা হচ্ছে শেয়াল, যে কোনো একটা দিতে পারে। সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি। অর্থাৎ বিশ্বের বিভিন্ন স্থানে তোমাকে সময় নির্ণয় করতে বলবে, তা আমাদেরকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই জিনিসগুলো দিয়ে পরীক্ষা দিয়ে থাকে। সো এইগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো চলো আগে প্রথমে আমরা কিছু বেসিক একটু নিয়ে নিই। তো প্রথমে আমাদেরকে অক্ষ সম্পর্কে জানতে হবে, তারপর অক্ষরেখা সম্পর্কে জানতে হবে। এই দুটো জানবো, তারপর আমরা এখান থেকে এমসিকিউ দেখবো, পরে আমরা একটু পরে সময় নির্ণয়ে যাব। তো প্রথমে অক্ষ কাকে বলা হচ্ছে? অক্ষ, এটার কেন্দ্র যদি আমি এখানে চিন্তা করি যে এটা কেন্দ্র হচ্ছে এটা মিডিলে, একদম কেন্দ্রটা হচ্ছে মিডিলে ধরে নাও। তো কেন্দ্র হচ্ছে মানে অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে ধরে নাও যে আমাদের অক্ষ, এটা হচ্ছে আমাদের অক্ষ, এটা হচ্ছে আমাদের অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্ষ। তো এই অক্ষটা কি হচ্ছে দেখো তো। আচ্ছা, একটু মনে রাখবা যে উপরে হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ। এই পাশেরটা, ডান পাশেরটা হচ্ছে পূর্ব,
আর এ পাশেরটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের পশ্চিম। ওকে, তো এখন মনে রাখতে হবে এই যে উত্তর থেকে, যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে, অর্থাৎ এই যে উত্তর থেকে দক্ষিণে তুমি যে একটা রেখা যদি কল্পনা করো এবং সেটাকে অবশ্যই কেন্দ্র দিয়ে যাইতে হবে, যদি কেন্দ্র দিয়ে যায় তখন তুমি তাকে বলবা হচ্ছে কি বলতো, অক্ষ বলবা। কি বলবা? অক্ষ বলবা। এখন এই উত্তরের উত্তর প্রান্তটাকে বলা হয় উত্তর মেরু, এই যে উত্তর মেরু লিখে দিছি। আর এই দক্ষিণ প্রান্তের এটাকে বলা হয় কি বলতো, দক্ষিণ মেরু, এই যে দক্ষিণ মেরু বলা হয়ে থাকে। তার মানে আমাদের অক্ষটা আসে কিভাবে, উত্তর থেকে দক্ষিণে তুমি যদি কেন্দ্র দিয়ে যদি একটা লম্ব টান দাও তাহলে এটাকে আমরা কি বলতেছি বলতো, অক্ষ বলতেছি। এবার আসে অক্ষরেখা কি। অক্ষরেখা কি এখানে বলে দিচ্ছে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাসমূহকে অক্ষরেখা বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি এখন পূর্ব আর পশ্চিমে, এই যে পূর্ব এখানে পশ্চিম এখানে, পূর্ব পশ্চিমে তুমি যদি এরকম যদি রেখা কল্পনা করো, মনে করো এটা কিন্তু বৃত্তাকার হয়ে থাকে, এই যে পূর্ব থেকে পশ্চিমে আমি একটা রেখা কল্পনা করছি, এটাকে আমরা বলতেছি কি বলতো, অক্ষরেখা। সো তুমি এরকম অক্ষরেখা আরও চিন্তা করতে পারো, এরকম অক্ষরেখা তুমি আরও চিন্তা করতে পারো, উপরের দিকে তুমি এভাবে আরও অক্ষরেখা চিন্তা করতে পারো, এই যে এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষর, এভাবে অনেক অক্ষরেখা আছে, এভাবে একটা অক্ষরেখা, এই যে অক্ষরেখা, এগুলোকে আমরা অক্ষরেখা বলে থাকি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি, অক্ষরেখা। এগুলো হচ্ছে আমাদের অক্ষরেখা। তো এখন এই অক্ষরেখা কিছু বৈশিষ্ট্য আছে, কি সেটা দেখো। পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়, উত্তর দক্ষিণ না, কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় অক্ষরেখা। পরস্পর সমান্তরাল, মনে রাখবে অক্ষরেখাগুলো একটা একটা সমান্তরালে থাকবে। তারপর প্রতিটি অক্ষরেখা একটি পূর্ণবৃত্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত হয়। অর্থাৎ মনে রাখবা যে তুমি যদি এখান থেকে শুরু করে এটা ঘুরে আসে আবার এখানে শেষ হবে, তার মানে একটা পূর্ণবৃত্ত, এটা একটা পূর্ণবৃত্ত। যদি 2D আছে এটা বোঝা যাচ্ছে না, বাট এটা একটা পূর্ণবৃত্ত। ঠিক আছে, এবার আসে নিরক্ষরেখা। দেখো কিছুক্ষণ আগে আমি এই যে এখানে একটা অক্ষরেখা অঙ্কন করছি না, এটাকে বলা হয় নিরক্ষরেখা, কারণ এটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে। তাহলে এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখো, যে দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিম বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়, অর্থাৎ এটা যদি আমার উত্তর হয়, এটা যদি আমার দক্ষিণ হয়, আর এটা যদি আমার কেন্দ্র হয়, এটা আমার কেন্দ্র হয়, কেন্দ্র হয়। এবং আমি চাচ্ছি উত্তর আর দক্ষিণকে সমান দুই ভাগে ভাগ করবে একটা রেখা, উত্তর আর দক্ষিণকে সমান দুই ভাগে ভাগ করবে একটা রেখা। তাহলে এটা কোন রেখাটা ভাগ করবে? এটা অবশ্যই অক্ষরেখা ভাগ করবে। তাহলে ওই অক্ষরেখার একটা স্পেশাল নাম হচ্ছে নিরক্ষরেখা। এই যে নিরক্ষরেখা, তাহলে এই যে নিরক্ষরেখাটা আছে, এই নিরক্ষরেখা কি করছে বলো তো? এই নিরক্ষরেখা হচ্ছে উত্তর এবং দক্ষিণকে সমান দুই ভাগে ভাগ করছে। এখানে এই কথাটাই বলা আছে, দেখো যে সমান দুই ভাগে ভাগ করছে। দেখো যে এটা একটা বৃত্তাকার, তারপর পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করছে। আর উপরেরটা নাম হচ্ছে কি উত্তর গোলার্ধ, আর নিচেটার নাম হচ্ছে কি বলতো, দক্ষিণ গোলার্ধ। আর এখানে একটু কথাবার্তা বলা আছে কি দেখো, যে নিরক্ষরেখা থেকে কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। কৌণিক দূরত্বকে, অর্থাৎ আমার যদি এটা একটা নিরক্ষরেখা হয়ে থাকে, এটা যদি নিরক্ষরেখা হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে যদি একটা কোণ উৎপন্ন করতে চাই, কোণ উৎপন্ন করতে চাই, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে অক্ষাংশ। এটাকে আমি কি বলবো? অক্ষাংশ বলবো। তুমি এদিকে কোণ উৎপন্ন করতে পারো, এদিকে কোণ উৎপন্ন করতে পারো, যে কোনো দিকে কোণ উৎপন্ন করতে পারো, এটাকে বলা হবে কি বলতো, অক্ষাংশ। এরপর এখানে কথা বলছে সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। এখন ভাই কেন সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি হবে? আর আরেকটা কথা বলছে যে নিরক্ষরেখা থেকে প্রতিটি মেরুর কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা কেন হয়? দেখো যে আমাদের এখানে উত্তর মেরু আছে, এখানে দক্ষিণ মেরু আছে। এটা যদি আমাদের উত্তর মেরু হয়ে থাকে, উত্তর মেরু যদি হয়ে থাকে, তাহলে দেখো এই নিরক্ষরেখার সাথে এই উত্তর মেরু কত ডিগ্রি কোণ করে আছে? প্রায় 90 ডিগ্রি কোণ করে আছে। একই রকমভাবে দক্ষিণ মেরুর সাথে সে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই জন্যই যে নিরক্ষরেখা থেকে প্রতিটি মেরু কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি, আর সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি হবে? তাহলে 90 ডিগ্রি হবে সর্বোচ্চ অক্ষাংশ। সো এগুলো আমাদের এমসিকিউতে চলে আসে, বিশেষ করে এটা এমসিকিউতে চলে আসে। তাহলে আমাদের এখানে অক্ষরেখা, আরেকটা গেল নিরক্ষরেখা। তাহলে অক্ষরেখাটাকে আমরা স্পেশালি কি বলছি? নিরক্ষরেখা বলতেছি। আর অক্ষরেখা বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাকে জানতে হবে। তোমাকে তারা এসকিউতে দিতে পারে, আর এখান থেকে তো এমসিকিউ যে কোনো সময় দিয়ে দিতে পারে। এবার আমরা দেখব যে এখান থেকে আসলে কোনো এমসিকিউ আসছে কিনা। এই যে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব, প্রত্যেক মেরুর মানে কি উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কৌণিক দূরত্ব কত ডিগ্রি? সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা মাত্রই আমরা দেখে আসলাম। এই যে নিরক্ষরেখার কল্পনা করা হয়েছে দুই মেরু থেকে সমান দূরত্বে। দেখো নিরক্ষরেখা কিন্তু দুই মেরু থেকে সমান দূরত্বে আছে, নিরক্ষরেখা দুই মেরু থেকে সমান দূরত্বে আছে। এরপর কি বলা হয়েছে? পূর্ব পশ্চিম বেষ্টন করে, এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে করা হয়েছে, বাট উত্তর দক্ষিণে বেষ্টন করে না। একটু আগে বলছিলাম এটা পূর্ব পশ্চিম বেষ্টন করে, উত্তর দক্ষিণে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? 1 আর 2। এরপর আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা একটু মুখস্থ রাখতে হবে। এই অক্ষরেখাগুলো সরাসরি এমসিকিউতে চলে আসে, এগুলো সরাসরি এমসিকিউতে চলে আসে, তবে ভয়ের কোনো কারণ নেই, এগুলো একেবারে সহজ। সাপোজ ধরে নাও
যে তোমার এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা তোমার নিরক্ষরেখা, হ্যাঁ, এটা হলো তোমার কেন্দ্র, এটা তোমার কেন্দ্র। তাহলে এখান থেকে তুমি যদি দুইটাই ভাই তুমি অক্ষাংশ অঙ্কন করলো, এখানে দুইটা, এখানে দুইটা, আবার একই রকমভাবে এখানে একটা, এখানে একটা। তাহলে এটা যদি তোমার এখানে একটা আছে, তাহলে এই কোণটা যদি তোমার 23.5 ডিগ্রি হয়, 23.5 ডিগ্রি হয় উত্তর দিকে, কিন্তু এটা আমি উত্তর দিকে নিচ্ছি, এটা উত্তর, এটা হচ্ছে তোমার দক্ষিণ। তাহলে উত্তর দিকে তুমি যদি 23.5 ডিগ্রি অক্ষাংশ নাও, তাহলে তার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি। সেটাকে কি বলা হয়? কর্কট ক্রান্তি। এই যে উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়। একই রকমভাবে তুমি যদি দক্ষিণ দিকে তুমি যদি 23.5 ডিগ্রি নাও, 23.5 ডিগ্রি নাও, তাহলে তার একটা স্পেশাল নাম আছে, সেটা কি বলতো? মকর ক্রান্তি। আর তুমি যদি 66.5 ডিগ্রি নাও উত্তর দিকে, 66.5 যদি তুমি নাও, তাহলে তার স্পেশাল নামটা হচ্ছে কি বলতো? সুমেরু বৃত্ত। আর একই রকমভাবে তুমি যদি দক্ষিণ দিকে 66.5 ডিগ্রি নাও, তাহলে এই অক্ষাংশটাকে বলা হবে কুমেরু বৃত্ত। সো এগুলো আমাদের যেহেতু মনে রাখবো যে উত্তরের দুইটার নাম কি আর দক্ষিণের দুইটার নাম কি, এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসে। এছাড়াও কিছু অক্ষাংশে ভাগ করছে, যেমন 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে আমরা নিম্ন অক্ষাংশ বলি, 30 থেকে 60 ডিগ্রির মধ্যে মধ্য অক্ষাংশ, আর 60 থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা বলি উচ্চ অক্ষাংশ। এটা থেকে এখন এমসিকিউ আসেনি, বাট এখান থেকে এমসিকিউ আসছে, বাট পরীক্ষা যে কোনো সময় তারা তোমাকে দিয়ে দিতে পারে। এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলা হয়ে থাকে? যে মাত্রই আমরা শিখলাম যে উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়। তাহলে আমরা এটার অ্যান্সারটা কি বলবো বলো তো? আমরা বলবো হচ্ছে কর্কট ক্রান্তি বলবো। তার মানে আমাদের পরীক্ষাতে কি এটা দক্ষিণ বলতে পারে না, এখানে আমাদের 66.5 বলতে পারে না, বলতেই পারে, যে কোনো সময় যে কোনোটা দিয়ে দিতে পারে। বলছে উদ্দীপকের ক এক রেখাটি, এই যে ক এক রেখাটি, উদ্দীপকের ক এক রেখাটি, ধরুন এটা তোমার ক এক রেখা, তাহলে এই ক এক রেখাটির নাম কি? তার এখানে অনেকগুলো নাম বলছে। আচ্ছা, ক এক রেখাটি মহাবৃত্ত, বৃত্ত, অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত। আচ্ছা, আমরা একটু আগে দেখে আসছিলাম না যে পূর্ব থেকে পশ্চিমে যারা থাকে তারা কি? পূর্ব থেকে পশ্চিমে যারা থাকে তাদেরকে আমরা বলছি যে অক্ষরেখা। অক্ষরেখা, তো অক্ষরেখার আমরা কি কিছু বৈশিষ্ট্য শিখে আসছিলাম না? এই যে প্রতিটি অক্ষরেখা একটি কি বলতো? পূর্ণবৃত্ত, শুধু বৃত্ত না, পূর্ণবৃত্ত। তাহলে আমরা এখানে কি বলবো বলতো? পূর্ণবৃত্ত বলবো। এটা হচ্ছে আমাদের পূর্ণবৃত্ত। এই যে পূর্ণবৃত্ত, শুধু বৃত্ত বলবো না, পূর্ণবৃত্ত বলবা। আচ্ছা, কোন রেখার অক্ষাংশ বেশি? বলছে কোন রেখাটার অক্ষাংশ বেশি? তাহলে আমাদের এখানে আছে ক এক, ক দুই, ক তিন। তাহলে এখানে ক দুই, ক চার। তাহলে আমাদের এখানে কি বলছে? যে 1 2 3 4, 1 2 3 কোনোটিই নয়। তাহলে তুমি একটু চিন্তা করো, এটা যদি আমরা 3 চিন্তা করি, তাহলে এইটা কিন্তু সবচেয়ে দূরে আছে এবং এটার অক্ষাংশ কিন্তু বেশি। ক 4 আমাদের এখানে নাই, আমাদের এখানে আছে ক 1 2 3। তাহলে আমরা চিন্তা করতে পারি যেটা দূরে ওটারই তো অক্ষাংশ বেশি হবে, মানে ওটার তো কোণের ডিগ্রির পরিমাণটা বেশি হবে, তাই না? তাহলে আমরা এখানে অবশ্যই কি বলবো? ক 3 বলবো। এই যে ক 3 হচ্ছে আমাদের সবচেয়ে বড় কোণ বা সবচেয়ে বড় অক্ষাংশ। এবার সে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা, তো প্রথমে তোমাকে আমি বলে দিই যে আমরা একটু আগে নিরক্ষরেখা দিয়ে কাজ করলাম না? নিরক্ষরেখা কোনটা বলো তো? যে অক্ষরেখাটা হচ্ছে আমাদের উত্তর এবং দক্ষিণ এটাকে সমান দুই ভাগে ভাগ করছিল, তাকে আমরা কি বলছিলাম? তোমার নিরক্ষরেখা। তাহলে এইটা নিরক্ষরেখা, ঠিক আছে? তো এই নিরক্ষরেখাটা কিন্তু পূর্ণবৃত্ত। এই নিরক্ষরেখাটাকে তোমাকে ভাগ করতে হবে। ভাই কিভাবে ভাগ করব? মনে রাখবা, নিরক্ষরেখাটাকে ভাগ করতে হয় ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। মানে তুমি যত ক্ষুদ্র করে ভাগ করতে পারো। তো ডিগ্রি থেকে ক্ষুদ্রতর হচ্ছে মিনিট, মিনিট থেকে ক্ষুদ্রতর হচ্ছে সেকেন্ড। তাহলে আমি যদি এটা একটা পূর্ণবৃত্ত কিন্তু, হ্যাঁ, মানে পুরাটা বেষ্টন করে আছে। তাহলে আমি চাচ্ছি কি এই নিরক্ষরেখাটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করতে। এখন ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করার পরে আমি উত্তর থেকে দক্ষিণে একটা রেখা অঙ্কন করতে যাচ্ছি। উত্তর থেকে দক্ষিণে। তাহলে সেটা কিরকম দেখো? সাপোজ ধরো যে আমি এটাকে এভাবে ভাগ করছি, এভাবে ভাগ করছি, এখানে তোমার ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করছি। এখন আমি এই যে উত্তর থেকে আমি দক্ষিণে রেখা কল্পনা করতেছি। অনেকগুলো রেখা কল্পনা করতেছি। তাহলে এই দেখো, উত্তর থেকে দক্ষিণে যে আমি রেখাগুলো যে কল্পনা করতেছি, এগুলোকে বলা হয় তোমার দ্রাঘিমা রেখা। অর্থাৎ দ্রাঘিমা রেখা কিন্তু প্রথমে তোমাকে কি করতে হবে? নিরক্ষ অক্ষ যেটা থাকবে এটাকে তোমাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড আগে ভাগ করে নিতে হবে। এরপর তুমি উত্তর থেকে দক্ষিণে এগুলোকে যা যোগ করে দিবা। যদি যোগ করে দাও তখন তুমি এটাকে কি বলবা? দ্রাঘিমা রেখা বলবা। এই যে এখানে কিন্তু এটাই বলা আছে দ্রাঘিমা রেখা। এই যে
প্রতিটি ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে কি বলা হয়? দ্রাঘিমা রেখা বলা হয়ে থাকে। আর দ্রাঘিমা রেখাকে মধ্যরেখা বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি সবগুলোকে মধ্যরেখা বলতে পারবে না, একটা তো মাঝখান দিয়ে যাবে, সেটাকে তুমি মধ্যরেখা বলতে পারবা। আর এটার বৈশিষ্ট্য কি দেখো, এটার বৈশিষ্ট্য হচ্ছে অর্ধবৃত্ত। মনে রাখবে এটা কিন্তু পূর্ণবৃত্ত না, এটা অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হলো সমান্তরাল নয়। এর আগেরটা কিন্তু ছিল সমান্তরাল, বাট এটা কিন্তু দেখো সমান্তরাল নয়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। মনে রাখবা যে এই দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য যা, এই মাঝখানে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কি হবে? সেমই হবে। অর্থাৎ দ্রাঘিমা রেখার প্রত্যেকটা দৈর্ঘ্য কি থাকবে? সেম থাকবে। আর সর্বোচ্চ দ্রাঘিমা রেখা কত ডিগ্রি হবে? সর্বোচ্চ দ্রাঘিমা রেখা পূর্বে 180 ডিগ্রি, পশ্চিমে 180 ডিগ্রি হয়। এটা আমরা সামনে দেখতে পারবো। তার মানে সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। আর দ্রাঘিমার সাহায্যে আমরা স্থানীয় সময় নির্ণয় করতে পারবো। তার মানে দ্রাঘিমা মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে আমরা দ্রাঘিমা রেখা বলে থাকি। আচ্ছা, এবার আসলে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা, তো তুমি যদি নর্মালি চিন্তা করো যে পুরো মানে এই বৃত্তের বাইরে তোমাকে এখন চিন্তা করতে হবে, পুরো পৃথিবী নিয়ে চিন্তা করতে হবে। তো পুরো পৃথিবীকে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই কি একটা মধ্যরেখা থাকা লাগবে। তাই এই মধ্যরেখাটা আসলে কোথায় গেছে এটাকে তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এরপর তার পূর্বের দেশগুলোকে চিন্তা করা হয়, পশ্চিমের দেশগুলোকে চিন্তা করা হয়। তো এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে গ্রিনিচের নিকট লন্ডন শহরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। আর মনে রাখবা মূল মধ্যরেখা কত ডিগ্রি? যেটা মাঝ বরাবর যাচ্ছে এটা অবশ্যই কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর এখানে ছোটোখাটো কিছু কথাবার্তা বলছে, তুমি জাস্ট একটু দেখে নিবা, এটা তেমন কিছু না। খালি মনে রাখবা যে আমাদের যে গ্রিনিচ যে মান মন্দির আছে সেটাকে আমরা জিএমটি বলে থাকি, এটা দ্রাঘিমার রেখার কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা পরীক্ষাতে আসে। এই যে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কি? সেটা রেখার নাম হচ্ছে মূল মধ্যরেখা। কি নাম বলা হয়? মূল মধ্যরেখা। আচ্ছা, এরপরে হচ্ছে মূল মধ্যরেখা। এখানে বেশ কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। ঠিক আছে, আমরা এখন বেশ কিছু অঙ্ক করব, তো এটার জন্য আমাদের কাজে লাগবে। তবে তার আগে কিছু কথা একটু আমরা জেনে নিই। পৃথিবীর মোট কৌণিক পরিধি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ পুরো বৃত্তটা, পুরো পৃথিবীটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এটা একটু মনে রাখবা। মূল মধ্যরেখা পৃথিবীকে ভাগ করে। অর্থাৎ তুমি যেটাকে মূল মধ্যরেখা একটা চিন্তা করো, জাস্ট ধরে নাও এটা আমার মূল মধ্যরেখা, এটা আমাদের মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম। এই দুই ভাগে ভাগ করবে। যে মূল মধ্যরেখা পৃথিবীকে ভাগ করে 180 ডিগ্রি পূর্ব পর্যন্ত, 180 ডিগ্রি পশ্চিম পর্যন্ত। আরেকটা কথা মনে রাখবা, 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম হচ্ছে একই মধ্যরেখায় পড়ে, একই মধ্যরেখায় পড়ে। আচ্ছা, এরপরে দ্রাঘিমার বেশ কিছু একক আছে, এমসিকিউতে আসতে পারে। দ্রাঘিমার একক কোনগুলো? মনে রাখবা ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড হচ্ছে দ্রাঘিমার একক। এটা আমরা জানি, এটা নিয়ে কথাবার্তা বলবো না। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে কি দেখো, যে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা। নিরক্ষরেখা কোনটা? ধরো নিরক্ষরেখা হচ্ছে এইটা, এটা আমি বললাম যে নিরক্ষরেখা, পুরোটা আমি অঙ্কন করলাম, এটা নিরক্ষরেখা। তাই নিরক্ষরেখা আর মূল মধ্যরেখা পরস্পর লম্বভাবে ছেদ করে। দেখো পরস্পর কিন্তু লম্বভাবে ছেদ করবে। সেখানে অক্ষাংশ 0 ডিগ্রি, দ্রাঘিমাও 0 ডিগ্রি। এটা একটু মনে রাখবে, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি? পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এখানে আমাদের বেশ কিছু কথাবার্তা আছে, এগুলো তোমরা দেখবা। বাট অঙ্ক করার জন্য যতটুকু জিনিস লাগে আমি তোমাকে এখন সেটা একটু আগে বলে দিচ্ছি। সময় নির্ণয়ের সূত্র মনে রাখবা যে 1 ডিগ্রি দ্রাঘিমার, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটা বাংলাতে লিখছি 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, আমি সংক্ষেপে লিখছি। তাহলে তোমাকে যখন 10 ডিগ্রি বলি তুমি জাস্ট 10 ডিগ্রি গুণ করে দেবা। এটা হলো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় হয় 4 মিনিট। আর যদি কোনো তোমাকে 1 মিনিট বলে, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পরিবর্তন হয় 4 সেকেন্ড। 4 সেকেন্ড। এই যে অনেকে ভাবে যে ভাই দুটো কি একই নাকি, না, দুটো আলাদা। একটা হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, আর একটা হচ্ছে 1 সেকেন্ড। একটা হলো 1 সেকেন্ডে পার্থক্য হয় কত সেকেন্ড? 4 সেকেন্ড। আর আমরা কিন্তু এটাও জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে তোমার 1 ডিগ্রি হয়, এটা আমরা জানি। সো ওটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো। এই যে দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই,
খুবই সহজ, সেটা হচ্ছে পূর্বে যে দেশগুলো থাকে তাদের ক্ষেত্রে সময়টা প্লাস হবে। অর্থাৎ তুমি যদি গ্রিনিচ জিএমটির কথা চিন্তা করে, যে গ্রিনিচ মান মন্দিরের কথা যদি তুমি চিন্তা করো, ওকে, যারা পূর্ব দিকে, যে দেশগুলো পূর্ব দিকে থাকবে ওদের ক্ষেত্রে আমরা হচ্ছে সময়টা প্লাস করব, আর যারা পশ্চিমে থাকবে তাদের ক্ষেত্রে মাইনাস করব। এখন আমরা এটাই বুঝতে পারি না যে কোন দেশ পূর্বে আর কোন দেশ পশ্চিমে। তো প্রশ্ন যদি আমরা ঠিকঠাক করে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। তো চলো আমরা আগে দু একটা আগে উদাহরণ করব, তারপর আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। বলছে কোনো স্থানের সময় হচ্ছে 12টা, কোনো একটা স্থানের সময় হচ্ছে 12টা, 5 ডিগ্রি পূর্বের সময় কি হবে? তো তারা আমাকে বলে দিছে যে কোনো একটা স্থানে সময় হচ্ছে, মানে এই স্থানের সময় হচ্ছে 12টা বাজে, 12টা বাজে। তার বলছে 5 ডিগ্রি পূর্বে, মানে 5 ডিগ্রি পূর্ব, এটা হলো পূর্বে বলে দিচ্ছে। তাহলে বি নামে একটা স্থান এলো পূর্বে অবস্থিত, পূর্বে অবস্থিত। তাহলে এর সময় কয়টার দিকে হবে? তো আমরা একটু আগে বলছি যে দেশগুলো পূর্বে থাকবে ওদের সময়টা প্লাস হবে, আর যারা পশ্চিমে থাকবে তারা কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখো। 5 ডিগ্রি পূর্ব বলছে, তাহলে আমরা জানি যে 1 ডিগ্রির জন্য সময়ের পরিবর্তন হয় কত মিনিট? 4 মিনিট। তাহলে 5 ডিগ্রির জন্য সময়ের পরিবর্তন হবে কত মিনিট বলো? জাস্ট গুণ করতে হবে, 4 × 5 ইকুয়াল টু হচ্ছে 20 মিনিট, ইকুয়াল টু কত? 20 মিনিট। তাহলে দেখো তো ভাইয়া, যেহেতু বি মানে পূর্বে অবস্থান করতেছে, তাহলে এখানে যদি 12টা বাজে, তাহলে এখানে আমরা কি বলবো বলতো? 12টা যোগ হচ্ছে 20 মিনিট, যোগ হচ্ছে কি বলতো? 20 মিনিট, এটা হলো মিনিট। তাহলে অ্যান্সার কি আসতেছে বলতো? 12টা 20। পূর্ব থাকা মানে যোগ করে দেবো, সহজ বাংলা কথা। আর 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, 5 ডিগ্রির জন্য হয় 4 × 5 = 20 মিনিট। তাহলে 12-র সাথে 20 যোগ করলে 12টা 20 বাজে, শেষ। এবার দেখো পশ্চিম, আমরা একটু পর কঠিনে যাব, সমস্যা নেই। এবার দেখো পশ্চিম বলছে 10 ডিগ্রি পশ্চিমে, 10 ডিগ্রি পশ্চিমে। তাই সাপোজ ধরুন যে এ দেশটা আছে, এখানে বাজে 12টা, তাহলে বি নামে একটা দেশ, এটা কি বলতো? পশ্চিমে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিমে, পশ্চিমে আছে, এবং সেটা কত? 10 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিমে আছে। তাহলে এটার সময়টা তোমাকে বের করতে বলছে। তো তুমি এখন কি চিন্তা করবা? তুমি আগে বলবা যে ভাই আমি আগে হচ্ছে সময় পার্থক্যটা বের করি। আমরা জানি 1 ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট, তাহলে হচ্ছে 10 ডিগ্রির জন্য কি হবে? 4 × 10 একবারে করতে পারো, 40 মিনিট, 40 মিনিট। তাহলে দেখো তো ভাই এখানে বাজে ধরো 12টা, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত বাজা উচিত বলো তো? আমরা নর্মালি বলতে পারছি 40 মিনিট তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে এখানে অবশ্যই কটা বাজবে? 11টা 20 বাজবে। 40 বিয়োগ করে দাও, তাহলে কত? 11টা 20, 11টা 20 আর 40 যোগ করলে কত হয়? 12টা হয়। তার মানে আমরা এখানে কি করছি বলতে? বিয়োগ করছি। তার মানে পশ্চিমে বললে আমরা কি করব? বিয়োগ বলবো। পশ্চিম হইলে বিয়োগ বলবো, আর পূর্ব হইলে আমরা কি বলবো? যোগ বলবো, যোগ বলবো, আর কোনো কাজ নেই। এবার দেখো এখানে আমাদের অনেক সময় একটু ঝামেলা হয়। আমাকে এবার মিনিট বলছে, কি বলছে? মিনিট। আর পূর্ব বলছে, তার মানে এখন বাজে 12টা, পূর্ব মানে কি হবে? যোগ হবে। তা আমি আগে সময়টা বের করি। সে একটু আগে আমাদের ছিল কি বলতো? ডিগ্রি নিয়ে কথাবার্তা, আর এখন হচ্ছে 15 মিনিট বলছে। তাহলে আমরা কি জানি যে 1 মিনিটের জন্য পরিবর্তন হয় 4 সেকেন্ড, তাহলে 15 মিনিটের জন্য চেঞ্জ হবে 15 × 4 ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে কি হয় বলতো? 1 মিনিট। সবাই জানো তো 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তার মানে দেখো যে আমার পূর্বে বলছে, তার মানে আমার এই দেশটাতে যদি হয় 12টা বাজে, তাহলে বি এখানে কত হবে বলতো? 12টা 1 বাজবে। কেন? কারণ আমার এই পূর্ব মানে কি বলতো? যোগ হবে, যোগ হবে। তাহলে আমি এই যে সময় পার্থক্যটা যে বের করলাম 1 মিনিট, তাহলে এই 1 মিনিট 12টার সাথে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। ঠিক একই রকমভাবে এখানে, যে 1 মিনিটের জন্য হচ্ছে কি 4 সেকেন্ড, 15 মিনিট বলছে, 15 মিনিটের জন্য হচ্ছে কি বলতো? 60 সেকেন্ড। তাহলে এই 60 সেকেন্ড মানে কি হবে? 1 মিনিট হবে, 1 মিনিট হবে। তো যেহেতু পশ্চিম বলছে, এই দেশটা হচ্ছে ধরেন এখানে 12টা বাজে, তার বি হলো পশ্চিমে আছে, এটা হলো পশ্চিমে আছে, পশ্চিম। তাহলে পশ্চিমে হইলে এই যে আমার 1 মিনিট আছে, এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে কয়টা বাজবে? 11টা 59 বাজবে, 11টা 59। তাহলে এটা ছিল আমাদের কি? পূর্বে। এটা হলো আমাদের পূর্বে। পূর্ব মানে আমরা কি করবো? যোগ করব, আর পশ্চিম মানে আমরা কি করব? বিয়োগ করব। তারপরে আমাদেরকে প্রথমে সময়ে পার্থক্যটা বের করতে হবে। এরপরে যোগ না বিয়োগ সেটা আমাদেরকে ডিপেন্ড করতে হবে হচ্ছে যে আমাদেরকে পূর্ব বলছে নাকি পশ্চিম বলছে। ঠিক আছে? দেখো কি বলছে, প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো স্থানের সময় সকাল 10টা হলে তার 20 ডিগ্রি পশ্চিম বলছে, পশ্চিম। তো আগে 20 ডিগ্রি বলছে না, আগে তুমি সময় পার্থক্যটা বের করে ফেলো। আমরা জানি 1 ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট, তাহলে হচ্ছে 20 ডিগ্রি বলছে। 20 ডিগ্রির জন্য হচ্ছে 4 × হচ্ছে 20, তার মানে কত? আচ্ছা একটু আমি বাংলা ইংলিশ না করে শুধু ইংলিশে বাংলাতে লিখি, যে 1 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 4 মিনিট, তাহলে আমাদের 20 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 80 মিনিট। তাহলে একবারে লিখলাম যে 4 × 20 কত? 80 হয়, 80 মিনিট। ওকে, আর 80 মিনিট মানে তুমি কি জানো বলো তো ভাইয়া?
1 ঘন্টা 20 মিনিট, তাই না? 1 ঘন্টা 20 মিনিট, একটু তো ক্লিয়ার যে 80 মিনিট মানে হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা 20 মিনিট, তারপরে 1 ঘন্টা 20 মিনিট আমাদের হচ্ছে পার্থক্য। এখন এই পার্থক্যটা এই 10-এর সাথে যোগ হবে নাকি বিয়োগ হবে? ভাই প্রশ্নে আমাকে বলছে পশ্চিম, প্রশ্নে আমাকে কি বলছে? পশ্চিম বলছে। তাহলে আমার ধরুন এ হচ্ছে কয়টা? 10টা বাজে, এ হলো 10টা বাজে, তাহলে এটা কি? পশ্চিমে অবস্থিত। কোন দিকে অবস্থিত? পশ্চিমে। পশ্চিমে, তাহলে পশ্চিমে যদি থাকে ধরুন বি নামে দেশটা, তাহলে এখন তোমাকে এই 10-এর সাথে কি 1 ঘন্টা 20 মিনিট বিয়োগ করতে হবে। তুমি যদি 1 ঘন্টা 20 মিনিট বিয়োগ করো, যদি আগে 1 ঘন্টা বিয়োগ করো তাহলে বাঁচবে কত? 9টা। আরও যদি 20 মিনিট বিয়োগ করো তার মানে বাঁচবে কয়টা? 8টা 40 মিনিট। তোমাকে বিয়োগ করে দেখতে হবে না, তুমি এইভাবে চিন্তা করবা যে 1 ঘন্টা 20 মিনিটের কথা বলছে, তাহলে 10 থেকে 1 গেলে কত হবে? 9 হবে। তাহলে আরও যদি 20 বাদ দেওয়া যায় তাহলে কত হবে? 60 থেকে 20 গেলে 40, তার মানে আমার 8টা 40 বাজবে। কয়টা বাজবে? 8টা 40। 8টা 40, এই যে 8টা 40 হচ্ছে অঙ্কের অ্যান্সার। দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 মিনিট 4 ডিগ্রি 45 সেকেন্ড। সময়ের পার্থক্যটা কত মিনিট? সময় বের করতে বলছে। তাহলে আমরা জানি কি বলতো যে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 4 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হবে? 4 × 4 ইকুয়াল টু হচ্ছে 16 মিনিট। এটা শেষ। এবার দেখো, এবার ডিগ্রি কাজ তুমি শেষ করছো, এবার ভাই তোমাকে মিনিটে কাজ করতে হবে। আমরা কি জানি যে 1 মিনিটের জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, তাহলে 45 মিনিটের জন্য সময়ের পার্থক্য হবে 45 × 4 ইকুয়াল টু 180 সেকেন্ড। সেকেন্ড কিন্তু, তাহলে 180 সেকেন্ড মানে কত মিনিট? 3 মিনিট। কারণ কি তোমাকে 180 দিয়ে 60 দিয়ে ভাগ দিতে হবে, তাই তুমি মিনিট পাবা। কারণ তুমি যদি এখানে মিনিট পাইছো তাহলে সেকেন্ডকেও তোমাকে মিনিটে কনভার্ট করতে হবে, সহজ কথা। আর 60 সেকেন্ড হয় 1 মিনিট, তার মানে 180 সেকেন্ড হচ্ছে 3 মিনিট। তাহলে এই যে তুমি 16 পাইছো আর এই যে 3 পাইছো, এখন তুমি জাস্ট এই দুটাকে যোগ করে দেবা, 16 যোগ 3, তাহলে কত হবে? 19 হবে। তাহলে 19 মিনিট হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। শেষ। 20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত? তো আমরা কি জানি যে 1 ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট, তাহলে 20 ডিগ্রির জন্য 4 বিশং কত? 80 মিনিট। দেখো মিনিটে দেওয়া আছে কিনা, হ্যাঁ মিনিটে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই, 80 মিনিট। একবারে সিম্পল। ক দেশটি খ দেশে 25 ডিগ্রি পূর্বে অবস্থিত। ক দেশে স্থানীয় সময় 11টা হলে খ দেশে স্থানীয় সময় কত? তাহলে ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত, তার মানে দেখো ক দেশ হচ্ছে এটা আর খ দেশ হচ্ছে এটা। প্রশ্নে কি বলছে একটু বুঝো। ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত, তার মানে ক দেশটা হচ্ছে 25 ডিগ্রি পূর্বে আছে, খ দেশটা না। ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত। তো ক দেশে তোমাকে তার স্থানীয় সময় দিছে 11টা। তাহলে খ দেশটা তোমাকে বের করতে হবে। আর তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, খ দেশটা আসলে কোথায় আছে, পূর্বে না পশ্চিমে? খ কিন্তু পশ্চিমে আছে, কারণ দেখো ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে আছে। তাহলে ক দেশে স্থানীয় সময় 11টা, তাহলে খ দেশে স্থানীয় সময় কত? তার মানে ক দেশটা পূর্বে আছে, খ দেশটা কিন্তু পশ্চিমে আছে। এটা আবার পূর্ব দেখে ভাইবো না যে ভাই পূর্ব নিয়ে মনে কথাবার্তা বলছে, না, তোমাকে আগে চিত্র দিয়ে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এখন কি করবো দেখো, আমরা নর্মালি যেটা জানি আগে ওটা লিখবো যে 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 4 মিনিট, তাহলে 25 ডিগ্রির জন্য হয় 4 × 25 মিনিট, তার মানে কত হচ্ছে বলতো? 100 মিনিট। আর 100 মিনিট মানে আমরা কি বলতে পারবো? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট। আর তুমি আমাকে বলো যে এটা তো পূর্বে আছে, ঠিক আছে, এটা হলো পূর্ব, বাট তাহলে এইটা কোথায় আছে? এটা অবশ্যই পশ্চিমে আছে। এটা কোথায় আছে? পশ্চিমে আছে। তাহলে আমাদের এই 1 ঘন্টা 40 মিনিট এখন যোগ হবে না বিয়োগ হবে? সিম্পল হিসাব, বিয়োগ হবে। তাহলে 11টা থেকে তোমাকে জাস্ট বিয়োগ করতে হবে। তাহলে তুমি যদি 1 ঘন্টা 40 মিনিট যদি বিয়োগ করো, 11টা থেকে 1 ঘন্টা বিয়োগ করলে হবে 10টা, তার থেকে আরও যদি তুমি 40 মিনিট বিয়োগ করো তাহলে তুমি পাবো হচ্ছে 9টা 20 মিনিট। 9টা 20 মিনিট। 9টা 20 মিনিট কথা আছে দেখো তো, এই যে 9টা 20 মিনিট, বুঝছো? কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত কোন স্থানের সময় কত? মানে একবার সিম্পলি বলছে যে সময় দিয়ে দিচ্ছে 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত কোন স্থানের সময় কত হবে। তো এখানে কোনো ঘোরা পেঁচা নেই, বাট এর আগেরটা একটু ঘোরা পেঁচা ছিল। সো আমরা বলতে পারি যে সাপোজ ধরে নাও যে এ হচ্ছে এখানে, বাজে হচ্ছে 12টা বাজে, আর বি হচ্ছে এখান থেকে এটা পশ্চিমে আছে, তো 10 ডিগ্রি। তো আমরা জানি কি 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 4 মিনিট,
তাহলে 10 ডিগ্রির জন্য হবে তোমার 40 মিনিট। 40 মিনিট 10 ডিগ্রির জন্য হচ্ছে 40 মিনিট। তাহলে 12টা বাজে, তাহলে আমরা এখানে কটা বলবো বলো তো? 11টা, পার্থক্য হচ্ছে 40 মিনিট, তাহলে 11টা 20 বাজে। 11টা 20 মিনিট, 11টা বেজে 20 মিনিট। বুঝছো? এইটা অনেকের প্রবলেম হয়, এটা অনেকের প্রবলেম হয়, একটু বুঝো কি বলছে আসলে। বলছে এম ও এন স্থানে দ্রাঘিমা যথাক্রমে 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পশ্চিম। এইটা তো আসলে ভাই বুঝলাম না, 40 ডিগ্রি পূর্ব পশ্চিম, 50 ডিগ্রি পশ্চিম মানে কি? দেখো এটা মানে কি বোঝাচ্ছে জানো? ধরে নাও যে তোমার এম আছে এখানে, এম আছে এখানে, আর এন আছে হচ্ছে এখানে। এখন 40 ডিগ্রি পূর্ব আর 50 ডিগ্রি পশ্চিম মানে কি বোঝা জানো? যে আমার এখানে হচ্ছে মূল মধ্যরেখা আছে, এখানে কি আছে? মূল মধ্যরেখার সাপেক্ষে তারা কথাবার্তা বলতেছে, তারা এমনি না, এটা হলো মূল মধ্যরেখা, এটা হলো মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। তো জিনিসটাকে এভাবে চিন্তা করবা, যখন তোমাকে তারা এভাবে বলবে যে 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পশ্চিম, তার মানে মূল মধ্যরেখা থেকে এটা হচ্ছে 40 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে 40 ডিগ্রি পূর্ব, আর মূল মধ্যরেখা থেকে পশ্চিম কত ডিগ্রি? 50 ডিগ্রি। বুঝছো? মানে মূল মধ্যরেখা থেকে 40 ডিগ্রি পূর্বে তুমি গেলে এম পাবা, আর মূল মধ্যরেখা থেকে 50 ডিগ্রি পশ্চিমে গেলে তুমি এন পাবা। কথাটা কি বোঝা গেছে? যদি কখন এভাবে দেয় তখন তুমি এভাবে একটা মূল মধ্যরেখা চিন্তা করে নিবা। ওকে, এখন বলছে এম স্থানে স্থানীয় সময়, যে এম স্থানে স্থানীয় সময় তোমাকে দিয়ে দিছে, এম এর স্থানীয় সময় তোমাকে দিয়ে দিছে 11টা, 11টা মানে সকাল 11টা বলছে, তার মানে নিশ্চয়ই এখানে কাহিনী আছে। সকাল 11টা, সকাল 11টা। এন স্থানে স্থানীয় সময় কত? তো প্রথমে তোমাকে দেখতে হবে এটা কত ডিগ্রি ব্যবধানে আছে। বলতো এটা টোটাল কত ডিগ্রি ব্যবধানে আছে? 40 ডিগ্রি আর 50 ডিগ্রি মিলে কত হয় বলো তো? 90 ডিগ্রি। তার মানে 40 যোগ 50 মানে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ব্যবধানে আছে। তাহলে এটা যেহেতু এটা পশ্চিমে অবস্থিত, পশ্চিমে আছে না? পশ্চিমে আছে, তাহলে কি হবে? মাইনাস হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। ওকে, তাহলে এখন একটু তুমি খেয়াল করে দেখো যে আমরা জানি 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 4 মিনিট, তাহলে তোমাকে বলতে হবে 90 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 4 × 9 মিনিট, 4 নং 36। তাহলে এখানে তোমার ঘন্টায় তুমি যদি চিন্তা করো 360, 6 ঘন্টা, 6 ঘন্টা। মানে মিনিটটাকে তুমি ঘন্টায় চিন্তা করলে, কীভাবে ঘন্টা চিন্তা করবা? তুমি 60 দিয়ে ভাগ করে তুমি ঘন্টায় নিয়ে আসছো, 60 দিয়ে ভাগ করে তুমি ঘন্টায় নিয়ে আসছো। ওকে, তাহলে এখন তুমি কি করবা? এখানে সকাল 11টা, তাহলে এই 6 ঘন্টা তুমি এখানে কি করবা? বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। তুমি বলো আমাকে ভাইয়া যে সকাল 11টা থেকে তুমি যে 6 ঘন্টা যদি পেছায় আসো, তাহলে এখানে কি হবে? ভোর 5টা হবে না? ভোর 5টা, কারণ 5-এর পর কী হবে? 6, 7, 8, 9, 10, 11, বুঝা গেছে? তারপরে এই যে দেখো ভোর 5টা, বুঝা গেছে? তারপরে আমাদের এরকম টাইপের অঙ্ক যে কোনো সময় তারা দিয়ে দিতে পারে। ওকে, এবার আসি পরবর্তীটাতে। এক্স স্থানের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি, ওয়াই স্থানের দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 15 মিনিট পূর্ব। এক্স ও ওয়াই স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান মানে তারা মানে জাস্ট সময়ের ব্যবধান চাইছে। তার মানে দেখো যে এক্স স্থানের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি আর ওয়াই স্থানের দ্রাঘিমা হচ্ছে এত। তারপরে এইটার পার্থক্য কত? দ্রাঘিমার পার্থক্য তোমাকে কি জানতে হবে? দুইটার দ্রাঘিমার পার্থক্য কত? তাহলে ভাইয়া তুমি যদি এখন 90 ডিগ্রি 00 মিনিট যদি চিন্তা করো মাইনাস 88 ডিগ্রি 15 মিনিট তুমি যদি চিন্তা করো, তাহলে বিয়োগ করলে কত হয় বলো? বিয়োগ করলে হবে 1 ডিগ্রি 45 মিনিট। জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো? এই যে 00 থেকে তুমি যদি 15 বিয়োগ করো তুমি পাবা হচ্ছে 45, এক এদিক চলে আসবে, 88 দিকে 89 হবে 90 ডিগ্রি। এমনি তুমি নর্মালি চিন্তা করো যে 88 আর 1 যোগ করলে হচ্ছে 89, আর এখানে তোমার 45 আর 15 যোগ করলে হচ্ছে আর 1 ডিগ্রি, মানে 45 মিনিট আর 15 মিনিট মানে হচ্ছে তোমার 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। এই যে যোগ করলে 90 ডিগ্রি পাচ্ছ। তার মানে এদের ব্যবধানটা হচ্ছে, মানে এদেরকে তুমি বিয়োগ করলে পাবা 1 ডিগ্রি 45 মিনিট, 1 ডিগ্রি 45 মিনিট। আর আমরা জানি 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 4 মিনিট, এটা এখানে শেষ। এরপরে কি বলছে? 45 মিনিট। 1 মিনিটের জন্য পরিবর্তন হয় 4 সেকেন্ড, তাহলে 45 ডিগ্রির জন্য পরিবর্তন হবে কি? 4 × 45, তার মানে অ্যান্সার হচ্ছে এখানে 90, 180 সেকেন্ড, 180 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে কত? 3 মিনিট। তাহলে এই যে 4 মিনিট আর এই যে 3 মিনিট তুমি যে যোগ করে দাও, 4 মিনিট যোগ 3 মিনিট, তাহলে কত পাচ্ছ? 7 মিনিট। এই যে 7 মিনিট হচ্ছে অঙ্কের অ্যান্সার,
7 মিনিট হচ্ছে অঙ্কের অ্যান্সার। এরকম কিন্তু একটু আগে একটা অঙ্ক করছিলাম যে ডিগ্রি আর মিনিট ছিল, তখন আমি হচ্ছে সময় পার্থক্য করে বের করছিলাম। আমি যদি একটু যাই ওই অঙ্কটাতে, এই যে ডিগ্রি আর মিনিট দেওয়া ছিল, যে সময়টা বের করছিলাম, ঠিক একই রকমভাবে কিন্তু এই অঙ্কটা করা হয়েছে, একদম সেম নিয়মে এই অঙ্কটা করা হয়েছে, সেম নিয়মে। বলছে মূল মধ্যরেখা যখন শুক্রবার মধ্যাহ্ন 180 ডিগ্রি আচ্ছা অঙ্কটা একটু ভালো করে পড়ি। মূল মধ্যরেখা যখন শুক্রবার মধ্যাহ্ন 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়, তখন সময় কত হবে? তুমি একটু চিন্তা করে দেখো। বলছে যে মূল মধ্যরেখায়, মূল মধ্যরেখা ধরে নাও যে এই মূল মধ্যরেখায় হচ্ছে শুক্রবার মধ্যাহ্ন, মানে জাস্ট দুপুরবেলা বোঝাচ্ছে, মধ্যাহ্ন মধ্যাহ্ন এবার বলছে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি পশ্চিমে, 180 ডিগ্রি পশ্চিমে সেটা কি হবে? 180 ডিগ্রি পশ্চিমে দ্রাঘিমায় তখন সময়টা কি হবে? এখানে হচ্ছে আমাদের শুক্রবার মধ্যাহ্ন, তো 180 ডিগ্রি মানে মনে রাখবা 12 ঘন্টা। হ্যাঁ, তুমি যদি একটু নর্মালি ক্যালকুলেশন করো যে 1 ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট, তাহলে 180 ডিগ্রির জন্য, 180 ডিগ্রির জন্য হচ্ছে 180 ডিগ্রি ইন্টু হচ্ছে 4 মিনিট, তাহলে গুণ করলে কত হয়? এটা তুমি নর্মালি মুখস্থ রাখবা, 180 ইন্টু হচ্ছে 4, 720, তাকে তুমি যখন 60 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 12 ঘন্টা। মিনিটকে আমি ঘন্টায় নিয়ে আসলাম, তার মানে 180 ডিগ্রি পশ্চিম মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত বলতো? 12 ঘন্টা। তাহলে এখন তোমাকে শুক্রবার মধ্যাহ্ন থেকে 12 ঘন্টা কি পিছিয়ে আসতে হবে? তাই তুমি কি পাবা? শুক্রবার রাত পাচ্ছ না, তাহলে আমরা এখানে কি বলবো? শুক্রবার রাত 12টা, মানে 12 ঘন্টা তোমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, এখানে শুক্রবার মধ্যাহ্ন, তাহলে 12 ঘন্টা তুমি যদি পিছিয়ে যাও, তাহলে শুক্রবার রাত 12টা। এই যে এখানে হচ্ছে কি শুক্রবার রাত 12টা, বুঝছো? আর তুমি যদি এইদিকে চিন্তা করতা 180 ডিগ্রি পূর্ব, তাহলে এটা থেকে তোমাকে আরো 12 ঘন্টা যোগ করতে হতো, তখন তুমি কি বলতা? শনিবার রাত 12টা, কারণ পূর্ব হলে কি যোগ করতে হবে, তাহলে শুক্রবার পরে তো শনিবার আসবে, শনিবার রাত 12টা। স্থানীয় সময় ও প্রমাণ সময়, সেটা আমি তোমাকে বলবো, তুমি একবার অবশ্যই রিডিং পড়বা, তোমার বই থেকে পড়তে একটু সময় লাগলে তুমি এখান থেকে একবার দেখে নিবা যে প্রমাণ সময়। তো তার মধ্যে আমাদের পরীক্ষাতে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে গ্রিনিচে হচ্ছে তোমার 0 ডিগ্রি দ্রাঘিমা ধরা হয়ে থাকে। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ। আর প্রমাণ সময় হচ্ছে কিছু দেশে প্রমাণ সময় হচ্ছে একাধিক আছে, যেমন যুক্তরাষ্ট্রে 4টি প্রমাণ সময় আছে, কানাডাতে 5টা প্রমাণ সময় আছে। এগুলো জাস্ট তুমি একটু হালকা দেখে নিবা, ঠিক আছে? বাকি বার্তাগুলো আগের মতোই আছে, আর বাংলাদেশিটা একটু জাস্ট দেখে নিবা। সো আমরা এখান থেকে এমসিকিউ খুব একটা বেশি পাবো না। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি, মাত্র দেখাইলাম। সেই ভৌগোলিক রেখাটি ঢাকা শহরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পনা করা হয়েছে, সেই রেখার নাম কি? অর্থাৎ তোমার এটা একটা হয়তো বা কোনো উদ্দীপক ছিল, এটা হচ্ছে তোমার মূল মধ্যরেখা। ঢাকার উপর দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা। প্রতিবাদ সময় খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ 100% আসবে, মানে 100% আসবে, লিখে রাখো যে এখান থেকে 100% আসবে। এর আগেরটাও তো 100% আসবে ওখান থেকে, এখান থেকে 100% আসবে। চলো একটু দেখি। প্রতিবাদ স্থান বেশ কিছু কথাবার্তা বলে দেওয়া আছে, আমি শুধুমাত্র তোমাকে এটাই বলবো যে প্রতিবাদ মানে আসলে কি বোঝাচ্ছে। পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে বিপরীত দিকে একটি কল্পিত রেখা টানা হয়। অর্থাৎ তুমি এখানে আসছো, একদম তোমার বরাবর কেন্দ্র দিয়ে যাইতে হবে, কেন্দ্র দিয়ে যদি তুমি অন্য প্রান্তে চলে যাও, তাহলে সেটা আসলে কি বলতো? প্রতিবাদ। এই যে পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে, যে কেন্দ্রের মধ্য দিয়ে যাইতে হবে, বিপরীত দিকে একটি কল্পিত রেখা টানা হয়। এই রেখা ভূপৃষ্ঠের বিপরীত পাশে যে বিন্দুতে পৌঁছায় সেটি আসলে কি বলতো? প্রতিবাদ স্থান। আর মনে রাখবা যে আমার প্রতিবাদ স্থান আর আমাদের সময়ের পার্থক্য অলওয়েজ হচ্ছে 12 ঘন্টা, কারণ 180 ডিগ্রি কোণ থাকে, এই জন্য 12 ঘন্টা ডিস্টেন্স হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অক্ষাংশের সম্পর্ক আর দ্রাঘিমার সম্পর্ক। তো এখানে কি বলছে দেখো, যে আচ্ছা একটি স্থানে অক্ষাংশ যত ডিগ্রি হবে,
প্রতিপাদ স্থানে অক্ষাংশ ঠিক তত ডিগ্রি হবে। তার মানে আমার এখানে অক্ষাংশ যদি তোমার 10 ডিগ্রি হয়, তাহলে আমার প্রতিপাদে যে থাকবে সেটার অক্ষাংশ কত ডিগ্রি হবে? 10 ডিগ্রি হবে। তবে এখানে একটু কথা আছে, তবে কথাটা কি, যে উত্তর গোলার্ধে হলে অন্যটি হবে দক্ষিণ গোলার্ধে। যখন তুমি অক্ষাংশ নিয়ে কাজ করবা তখন উত্তর দক্ষিণ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। যে উত্তর বললে তোমাকে বলতে হবে কি দক্ষিণ। এই যেখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 70 ডিগ্রি উত্তর, তাহলে এটা প্রতিপাদ কি হবে? তুমি বলবা 70 ডিগ্রি হবে, বাট এখানে যদি উত্তর বলছেন তাহলে এখানে দক্ষিণ বলতে হবে। সিম্পল। তার মানে অক্ষাংশের ক্ষেত্রে যা আছে তাই, 70 মানে 70, 80 মানে 80, 90 মানে 90, সিম্পল। বাট উত্তর থাকলে দক্ষিণ, দক্ষিণ থাকলে উত্তর, এতটুকুই চেঞ্জ। আর দ্রাঘিমার ক্ষেত্রে কি হয় মনে রাখবা, দ্রাঘিমার ক্ষেত্রে এখানে খুব সুন্দর একটা কথাবার্তা বলা আছে, খুব সুন্দর একটা কথা বলা আছে। কোনো স্থানে দ্রাঘিমা এবং তার প্রতিবাদ স্থানে দ্রাঘিমা, এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো যে আমি যদি কখন তোমাকে বলি 40 ডিগ্রি পূর্ব, তাহলে এটা দ্রাঘিমা কি হবে, এটা প্রতিবাদ দ্রাঘিমা কি হবে? তুমি বলো পূর্ব আছে, তার মানে আপনি পশ্চিম করেন, পশ্চিম করলাম। এরপর যখন তুমি দ্রাঘিমার কথা চিন্তা করবা তখন মনে রাখবে 180 থেকে 40কে বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 140। তার মানে অক্ষাংশের ক্ষেত্রে একদম সেম ডিগ্রিটাই উত্তর হবে, খালি উত্তরের জায়গায় দক্ষিণ, দক্ষিণের জায়গায় উত্তর হবে। বাট আমরা যখন দ্রাঘিমার কথা বলবো তখন আমরা অলওয়েজ 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। পূর্ব থাকলে পশ্চিম, পশ্চিম থাকলে পূর্ব। আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাবো, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। কয় স্থানে দ্রাঘিমা হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম, দ্রাঘিমা বলছে, তারপরে আমাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। আমি প্রথমে 180 ডিগ্রি থেকে 50কে আগে আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো হচ্ছে 130 ডিগ্রি। 130 ডিগ্রি আমার এখানে বলছে পশ্চিম, তাহলে আমি বলবো কি? পূর্ব। শেষ। 130 ডিগ্রি পূর্ব। অপশন দেখবা না, আগে অঙ্কটা বের করবা, তারপর তুমি অপশন দেখবা, অ্যান্সার বের করে অপশন দেখবা। এবং কি বলছে দেখো, যে 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বলছে, তো দ্রাঘিমা মানে কি? 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে আমরা বলবো কি? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে এখন বিয়োগ করলে কত হয়? 135 ডিগ্রি। এরপর এখানে বলছে পশ্চিম, তার মানে তোমাকে কি বলতে হবে? পূর্ব বলতে হবে। 135 ডিগ্রি পূর্ব, এই যে এটা। 60 ডিগ্রি পশ্চিমে দ্রাঘিমায় অবস্থিত স্থানে প্রতিপাদ স্থানে দ্রাঘিমা কত হবে? তাই তোমাকে আবারও বিয়োগ করতে হবে। 180 ডিগ্রি থেকে 60কে বিয়োগ করো, তাহলে কত পাবা? 120 ডিগ্রি। এখানে বলছে পশ্চিম, তাহলে তুমি বলবা কি? পূর্ব। তুমি বলবা কি? পূর্ব। 120 ডিগ্রি পূর্ব, 120 ডিগ্রি পূর্ব। এই যে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে, 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, মানে প্রতিপাদ বের করতে বলছে। 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তো অক্ষাংশ বলা মানে কি? 26 ডিগ্রি হবে, তাহলে এখানে কি হবে? উত্তরের জায়গায় দক্ষিণ, দক্ষিণ। আর এখানে বলছে 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, তাহলে 91 ডিগ্রি যেহেতু পূর্ব দ্রাঘিমা বলছে, তাহলে আমি কি বলবো? 180 ডিগ্রি থেকে 91 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমি এখন কত পাবো? এখানে 89 ডিগ্রি। তাহলে এখানে আমাকে তারা বলছে কি? পূর্ব, তাহলে আমি এখন এখানে কি বলবো? পশ্চিম বলবো। কি বলবো? পশ্চিম বলবো। তাহলে এখন তুমি উত্তর দেখো, 26 ডিগ্রি দক্ষিণ দ, আর 89 ডিগ্রি পশ্চিম মানে প, এই প্রথমটাই সঠিক। মানে দুইটা তোমাকে একসাথে বের করতে বলছে, আর কিছু না। ভূপৃষ্ঠের ক স্থানে ঠিক বিপরীত পাশে খ অবস্থিত, ক এর অবস্থান 42 ডিগ্রি অক্ষাংশ। তো যেহেতু অক্ষাংশে কথা বলছে, তার মানে 42 ডিগ্রি মানে 42 ডিগ্রি থাকবে, শুধুমাত্র উত্তরের জায়গায় কি হয়ে যাবে বলো তো? দক্ষিণ হয়ে যাবে, আর কোনো কাজ নেই তোমার। তাহলে 42 ডিগ্রি হচ্ছে দক্ষিণ, 42 ডিগ্রি হচ্ছে দক্ষিণ, হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে আসি 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থান কত হবে? তাহলে আমরা কি করবো? 180 থেকে 70 ডিগ্রি বিয়োগ করে দিব, তাহলে পাবো কত বলো তো? 110 ডিগ্রি। এখানে বলছে তোমাকে পূর্ব, তাহলে তুমি এখন বলবা কি? পশ্চিম। তাহলে 110 ডিগ্রি পশ্চিম। এটা নিজে করো, নিজে নিজে করো। একে অপরের প্রতিবাদ বিন্দুতে 12 ঘন্টার ব্যবধান থাকে, মনে রাখবা প্রতিবাদে 12 ঘন্টার ডিফারেন্স থাকে। আমি তোমাকে মাত্র দেখাইছি, এই যে 12 ঘন্টা পার্থক্য থাকে যদি 180 ডিগ্রি হয়, 12 ঘন্টা। তার মানে প্রথমটা হলো 12 ঘন্টা, ঠিক আছে। দুটির অবস্থান দুই গোলার্ধে, অবশ্যই একটা পূর্ব হলে একটা কি হবে? পশ্চিম হবে, উত্তর হলে দক্ষিণ হবে। বিপরীত ঋতু বিরাজমান, হ্যাঁ, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে বিপরীত ঋতু হয়, যেটা আমরা একটু পরে দেখবো ঋতু পরিবর্তনে। তাহলে এখানে 1, 2, 3 তিনটাই সঠিক। আন্তর্জাতিক তারিখ রেখা, এই আন্তর্জাতিক তারিখ রেখাটা তোমরা একটু দেখবে, কারণ এখান থেকে এখন পর্যন্ত এমসিকিউ আসে নাই। তবে এখানে আগের জিনিসগুলো আসলে এখানে রিপিট হয়েছে, তবে বেশ কিছু জিনিস তোমরা একটু দেখে রাখবা। যেমন এটা একটু দেখে রাখবা, যে পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করলে একদিন যোগ করতে হয়, আর পশ্চিম থেকে পূর্বে যোগ করলে একদিন বিয়োগ করতে হয়, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে জাহাজ বা বিমান এই রেখা অতিক্রম করলে তারিখ সমন্বয় করে নিতে হয়। আর একটা হচ্ছে যে এই আন্তর্জাতিক রেখাটা কোথায় দিয়ে গমন করছে, এটাকে তোমাকে জানতে হবে। এই যে কোথায় দিয়ে গমন করছে, এটা তোমাকে একটু জানতে হবে। আর বাকি কথাগুলো তুমি দেখবে আগের মতো করে আছে। পৃথিবীর গতি
তো এখন পৃথিবীর গতি নিয়ে একটু কথাবার্তা বলবো। তো পৃথিবীর গতি এখানে দুইটা আছে, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে এখানে বার্ষিক গতি। তো আহ্নিক গতির জন্য কি হয়, বার্ষিক গতির জন্য কি হয়, এটা তোমাকে জানা লাগবে, ভুল করা যাবে না। দেখো আহ্নিক গতি, পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী আবর্তন করে, এই গতির নাম হচ্ছে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলাফল কি, এটা তোমাকে জানতে হবে। দিন রাত সৃষ্টি হয়, চেঞ্জ হয় না কিন্তু, ছোট বড় হয় না, দিন রাত সৃষ্টি হয়, রাত কিংবা দিন সৃষ্টি হবে, সময় গণনা করা যায়, জোয়ার ভাটা হয়। তার মানে জোয়ার ভাটা কেন হয়, আহ্নিক গতির জন্য হয়। এবার আসে বার্ষিক গতি। আচ্ছা, এর প্রভাবটা একটু দেখে নিবা। এবার আসে বার্ষিক গতি। বার্ষিক গতি কি দেখো, পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে। ফলাফল কি, ফলাফল হচ্ছে দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। বাট মনে রাখবে, দিন রাতের সৃষ্টি হয় আহ্নিক গতির জন্য, আর দিন রাত ছোট হবে নাকি বড় হবে এটা ডিপেন্ড করে হচ্ছে বার্ষিক গতির উপরে। তবে ঋতুর পরিবর্তন হয়, আর একটা হচ্ছে তাপমাত্রার ভিন্নতা হয়, কখনো তাপ বেশি কখনো তাপ কম হয়ে থাকে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কি বলছে, সূর্যোদয়ের পূর্বে ক্ষীণ আলোটাকে বলা হয় উষা, ক্ষীণ আলোটাকে বলা হয় উষা। আর সূর্যাস্তের পর ক্ষীণ একটা আলো থাকে যার নাম হচ্ছে গোধূলি। তবে এই গোধূলি নামটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, একটা ছোট্ট উদাহরণ দিই। যে আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে, বুঝছো? তো ঠাকুরগাঁয়ে ছোটোবেলা থেকে আমি একটা বাজারের নাম শুনে আসতেছিলাম, সেই বাজারটার নাম ছিল হচ্ছে গুদরি বাজার বলতো। তা আমি চিন্তা করলাম যে গুদরি বাজারটা আসলে মানে প্রত্যেকটা বাজারের তো একটা ঐতিহ্য থাকে যে নামটা এখান থেকে আসছে। তো ছোটোবেলা থেকে জানতাম যে গুদরি বাজার, তা আমি এটাই বলতে বলতে অভ্যস্ত। তো হঠাৎ করে একদিন ভাবলাম যে গুদরি বাজারে যাই, গেছি গুদরি বাজারে। তো এখন গুদরি বাজারের দোকানে যাই দেখি যে গুদরি লেখা নাই, লেখা আছে গোধূলি বাজার। আমি ভাবলাম যে আমি কি ভুল জায়গায় চলে আসলাম নাকি। পরে শুনি যে মানে দোকানদারগুলোকে জিজ্ঞেস করি, ভাই এটা বাজার নাম কি, ওরা লিখে রাখছে গোধূলি বাজার, বাট বলে গুদরি বাজার। আমি বললাম ভাই লিখছেন তো গোধূলি বাজার। বলছে ভাই গোধূলি, কিন্তু মানুষ তো এটাকে গোধূলি বলে না, মানুষ বলে এটাকে গুদরি বাজার। তারপরে তুমি চিন্তা করো যে নামের বিকৃতি কোথায় থেকে কোথায় চলে গেছে। কি সুন্দর একটা নাম গোধূলি বাজার, বা এটা হয়ে গেছে কি গুদরি বাজার। তো যাই হোক, এরকম ঘটনা অনেক সময় ঘটে। তো এই গোধূলি দেখে আমার এই কথাটা মনে পড়লো যে গোধূলিটাকে আমরা গুদরি বাজার বলতাম। ওকে, তো সূর্যাস্তের পরে যে ক্ষীণ আলো এটাকে বলা হয় কি, গোধূলি বলা হয়ে থাকে। এখন এখানে কিছু জিনিস না পড়লেই নয়, কিংবা না মুখস্থ রাখলেই নয়, মাস্ট মুখস্থ রাখতে হবে। যেমন কি উত্তর গোলার্ধের বিশেষ দিন, উত্তর গোলার্ধের বিশেষ দিন তোমাকে মুখস্থ রাখতেই হবে। এখান থেকে এমসিকিউ আসবে মানে আসবে, 100% লিখে রাখো, 100% এমসিকিউ আসবে, 100% এমসিকিউ আসবে। ওকে, তো আমাদের এখানে বেশ কয়েকটা তারিখ নিয়ে একটু কনফিউশন থাকে, এই কনফিউশনগুলো একটু দূর করতে হবে। প্রথমে আসো 21শে জুন। দেখো সামনেই কিন্তু 21শে জুন, তাই না? সামনে কিন্তু 21শে জুন। তোমরা কি এখন একটু খেয়াল করতে পারতেছো যে আমাদের ধীরে ধীরে দিনটা বড় হচ্ছে আর রাতটা ছোট হচ্ছে? মানে আমরা রমজান মাসে দেখলাম না যে আমাদের ইফতার 1 মিনিট 2 মিনিট পর পর হইতো, তার মানে এখনও কিন্তু দিনটা বাড়তেছে, তার মানে দিন বড় হচ্ছে, এখন রাত ছোট হচ্ছে। তো এই জন্য মনে রাখবা যে 21 জুন এই তারিখটা, এখনও কিন্তু জুন মাস আসে নাই, মনে রাখবা তোমাদের পরীক্ষা শুরু 21শে এপ্রিল এসএসসি 2026-এ, এবং সবচেয়ে বড় দিন হচ্ছে 21 তারিখ মিল আসছে, বাট আজকে থেকে 2 মাস পরে, এপ্রিল মে জুন। 21শে জুন হচ্ছে দীর্ঘতম দিন, আর দীর্ঘতম দিন যদি হয় তাহলে ক্ষুদ্রতম কি রাত হবে, তাহলে ক্ষুদ্রতম রাত। তার মানে আমাদের 21 তারিখ মিলে গেল পরীক্ষার সাথে এসএসসি 2026-এ, যে 21শে জুন আমাদের হচ্ছে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। ঠিক আছে, এবার 21-এর পরে কি আসে ভাই, 21 তারিখ করে 22 তারিখ আসে, 22 তারিখ আসে, আরও 6 মাস যোগ করো, তাহলে কি হবে, ডিসেম্বর হবে। তার মানে 22শে ডিসেম্বর। এই যে দেখো 22শে ডিসেম্বর, 21শে জুন, 21-এর পরের দিন হচ্ছে 22, তার থেকে আরও 6 মাস যোগ করে চিন্তা করবো যে 22শে ডিসেম্বর। তাহলে এই 22শে ডিসেম্বর তাহলে কি হবে, এই 22শে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র দিন হবে, দীর্ঘতম রাত হবে। তার মানে তুমি যদি একটা জিনিস মনে রাখতে পারো যে 21শে জুনে কি হয়, দিন বড় রাত ছোট, তাহলে তার থেকে 1 যোগ করে 6 মাস পিছাই দিলে হবে 22শে ডিসেম্বর। তাহলে এই 22শে ডিসেম্বর হচ্ছে কি, ক্ষুদ্রতম দিন এবং বৃহত্তম রাত। বুঝা গেছে? এবং মনে রাখবা এই উত্তর গোলার্ধে বাংলাদেশ অবস্থিত, এই যে বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। তারপরে বাংলাদেশের সেম কথা, যে 21শে জুন হবে দীর্ঘতম দিন, 21শে দিন, আর ক্ষুদ্রতম রাত হচ্ছে 21শে জুন। আর মনে রাখবা 21শে জুনে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পড়ে, আর 22শে ডিসেম্বরে সূর্য মকর ক্রান্তির উপর লম্বভাবে পড়ে। এই দুটো একটু মনে রাখতে পারো। দেখো উত্তর গোলার্ধ তুমি যদি মনে রাখতে পারো, তাহলে দক্ষিণ গোলার্ধ হচ্ছে এটার বিপরীত, এটার বিপরীত। মানে অনেকে দুইটা মুখস্থ করতে যায়, উল্টাপাল্টা করে ফেলে। তুমি শুধুমাত্র এই উত্তর গোলার্ধে 21 জুন আর 22 ডিসেম্বরের কথা মনে রাখবা, এটা কথা মনে রাখবে না দক্ষিণ গোলার্ধ। কেন? কারণ এখানে যা শিখছে এখানে তার উল্টা। যেমন দেখো তোমার 21 জুনে হয় কি, দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত। তাহলে এটা তুমি চলে যাবা হচ্ছে এই জায়গাটাতে, যে 21 জুন। তাহলে এখানে যদি দীর্ঘতম দিন হয় তাহলে এখানে কি হবে, ক্ষুদ্রতম দিন হবে। এখানে যদি ক্ষুদ্রতম রাত হয় তাহলে এখানে কি হবে, দীর্ঘতম রাত হবে।
আর এখানে 22 ডিসেম্বরে যে কাহিনী ঘটবে, এখানকার 22 ডিসেম্বরে তুমি আসো, এখানেও 22 ডিসেম্বর, এখানে 22 ডিসেম্বর, তাহলে এখানে 22 ডিসেম্বর তুমি কি শিখছো? ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত। তাহলে এখানে কি হবে? দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত। তার মানে এটা হচ্ছে একটা ইনভার্স টাইপের, একটা ইনভার্স, যে তুমি যদি এখানে 21 জুনের কথা চিন্তা করো, এখানকার 21 জুন দেখবা আসলে বিপরীত, আবার এখানে 22 ডিসেম্বর, এখানকার 22 ডিসেম্বর, একটা বিপরীত। তার মানে আমরা হচ্ছে শুধুমাত্র এটা মনে রাখবো, উত্তর গোলার্ধটা, দক্ষিণ গোলার্ধ আমরা মনে রাখতে যাব না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে দুটো তারিখ গেল, একটা 21 জুন আর একটা হচ্ছে 22 ডিসেম্বর। আরও দুটো তারিখ আছে, এই তারিখ দুটো মনে রাখতে হবে। একটা হচ্ছে 21শে মার্চ, মানে তোমাদের এপ্রিল পড়ে নাই, এপ্রিল বাদে মার্চ মাস পড়ছে, আর হচ্ছে জুন মাস পড়ছে, যে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, 21 মার্চ 23 সেপ্টেম্বর। এই দিনে সূর্য অক্ষরেখার উপর, মনে রাখবা সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। এর আগেটা ছিল কিন্তু কর্কট ক্রান্তি আর হচ্ছে মকর ক্রান্তি, বাট এবার বলবা সূর্য হচ্ছে নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। আর এই লম্বভাবে পড়ার জন্য পৃথিবীর সর্বত্র দিন আর রাত সমান হয়। তাহলে দিন আর রাত সমান হয় কোন মাসে? মার্চ আর সেপ্টেম্বর মাসে। তাহলে মার্চটা কত? 21শে মার্চ, আর সেপ্টেম্বরটা কত? 23শে সেপ্টেম্বর। তাহলে আমাদের এখানে কোন তারিখগুলো হচ্ছে বলতো? 21, 22, 23। দেখো 21, 22 আর 23। তার মানে 21 দিয়ে দুইটা আছে, একটা হলো 21শে মার্চ, একটা হচ্ছে 21শে জুন। আর 22 দিয়ে আসে 22শে ডিসেম্বর, আর 23 দিয়ে আসলো 23শে সেপ্টেম্বর। এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, এখানে 4টা ঘটনা ঘটে, যে দিয়ে দিছি তোমাকে এখানে। তো এখানে সেমভাবে একটু দেখিও। আর কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি। বাকিগুলো তোমরা একটু দেখবা, এটা আমি একটু এটা আমি বলতেছি না, মানে তোমরা একবার এটা রিডিং পড়বা। মানে মেন কথাবার্তা আগে বলছে, এগুলো তার একটু বিস্তারিত কিছু কথাবার্তা বলে দিচ্ছি। হ্যাঁ, বিস্তারিত কথাবার্তাগুলো আমাদের যখন আসবে আমি তখন আবারও আসবে এগুলাতে। ওকে, ঋতু পরিবর্তন। সূর্য কখনো লম্বভাবে পড়ে, কখনো তির্যকভাবে পড়ে। লম্বভাবে পড়লে তাপ বেশি হয় মনে রাখবা, আর তির্যকভাবে পড়লে তাপ কম হয়। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ যখন তখন দিয়ে দিতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন। ফলে বছরের তাপমাত্রার পরিবর্তন হয়। এই পরিবর্তনটাই হচ্ছে ঋতু পরিবর্তন। এবার উত্তর ও দক্ষিণ গোলার্ধে 21শে জুনে কি কাহিনী ঘটে চলো একটু দেখি। প্রথমে আসি আমরা 21শে জুন। 21শে জুনে হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্ম হয়, আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে শীত হয়। তুমি ঠান্ডা মধ্যে একটু চিন্তা করে দেখো, 21শে জুন এই সময় আমাদের উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট, এবং সামনে কি গরমকাল আসতেছে না? মানে 21শে জুন মাস দিনটা কি গরমকাল না? তারপরে আমরা যখন উত্তর গোলার্ধের কথা চিন্তা করবো, আমরা বাংলাদেশের কথা চিন্তা করবো। বাংলাদেশের উত্তর গোলার্ধে 21শে জুন অবশ্যই কি গরম হবে, তাহলে আমরা বলবো গ্রীষ্মকাল। 21শে জুন মানে হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? অবশ্যই শীতকাল হবে, উল্টাটা হয়ে যাচ্ছে। আবার হচ্ছে 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তার দক্ষিণ গোলার্ধে কি হবে বলতো? বসন্তকাল হবে। 21শে জুনের পরে 23শে সেপ্টেম্বর। ওকে, এবার আসো 22শে ডিসেম্বর। তুমি ঠান্ডা মধ্যে চিন্তা করো, ডিসেম্বর মাসে কি আমরা শীতকালে কাঁপি না? উত্তরবঙ্গের কথা চিন্তা করো, একদম বরফে ঢাকা থাকে। ঠিক আছে, তার মানে উত্তর গোলার্ধের পরে শীতকাল 22শে ডিসেম্বর। আমরা হচ্ছে এই যে 21শে জুন আর 22শে ডিসেম্বর নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করবো। 22শে ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধে শীত হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে কী হবে? গ্রীষ্ম হবে। বাংলাদেশের সাথে কম্পেয়ার করবা। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্ত, দক্ষিণ গোলার্ধে হচ্ছে শরৎ। তার মানে দেখো এই জিনিসটা এখানে হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে, তাই না? যে এখানে 23শে সেপ্টেম্বর ছিল উত্তর গোলার্ধে শরৎ, এখানে হয়ে গেছে দক্ষিণ গোলার্ধে শরৎ। আর এখানে হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে বসন্ত, আর এখানে হচ্ছে উত্তর গোলার্ধে বসন্ত। তার মানে এই জিনিসটা হচ্ছে একটা রিভার্স। আর আমরা হচ্ছে 21শে জুন আর 22শে ডিসেম্বরটাকে বাংলাদেশের সাথে চিন্তা করব। আর এই দুটো খালি একটু মনে রাখবো, 23শে সেপ্টেম্বর আর হচ্ছে 21শে মার্চ। সামনে শরৎকাল, তাহলে এখানে শরৎ হলে এখানে বসন্ত, আর এখানে বসন্ত হলে এখানে শরৎ। আর এখানে আচ্ছা, পৃথিবীর অক্ষের হেলনটা একটু মনে রাখবা, 23.5 ডিগ্রি। এখন হয়তো আমাদের এমসিকিউ আসবে। ইয়েস, আহ্নিক গতির ফলে সময় গণনা করা যায়, জোয়ার ভাটা হয়, দিন রাত হয়। একটু আগে আমরা সবগুলো দেখছিলাম যে আহ্নিক গতির জন্য কি হয়, তো এটা সঠিক। পৃথিবীর দিন রাত্রি সমান হওয়ার মাস, আচ্ছা দিন রাত্রি কোন মাসে সমান হয় এটা কিন্তু আমরা দেখছিলাম। জুন মাসে না, কিন্তু জুন মাস ছিল না, মার্চ মাস ছিল। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর মাসগুলোর কথা জানতে চাইছে। একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এটা একদম এই যে দাগ দিয়ে দিয়েছিলাম, এই যে 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। তাহলে কোন মাসে হয়? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, মার্চ আর সেপ্টেম্বর, 1 আর 3। ওকে, এরপর তোমাকে কি বলছে? কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়? মানে কোন তারিখে পৃথিবীর সব জায়গায় দিন আর রাত সমান হয়, কোন তারিখে? তো আমরা কিন্তু এখানে অবশ্যই 21শে জুন
আর 22শে ডিসেম্বরটাকে বাদ দিব, তাহলে আমাদের এখন বাকি থাকে কে কে? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, এটা বাদ, এটা বাদ, 23শে সেপ্টেম্বর, এটা ঠিক আছে। 21 জুন আর 22 ডিসেম্বর দিন রাত ছোট বড় হয়, আর 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সমান হয়। দেশের দীর্ঘতম দিন কোনটি? বাংলাদেশের কথা বলতেছে, বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে অবস্থিত, তাই দেশের দীর্ঘতম দিন কোনটা? তার মানে এই যে সামনে আসছে জুন মাস, তার মানে 21শে জুন, 21শে জুন। ওকে, পৃথিবীর বি, এই যে বি কি বলছে? 23শে সেপ্টেম্বর। বি অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? একটু খেয়াল করে দেখো, 23শে সেপ্টেম্বর কোন ঋতু বিরাজমান করে? 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ, এই যে 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ একটা কি রিভার্স বলছিলাম না? তাহলে 23শে সেপ্টেম্বরে উত্তর গোলার্ধে কি ঘটে? শরৎকাল ঘটে, শরৎ। এই যে আমি এখানে বলছি উত্তরের কথাই বলছে, এই যে উত্তর গোলার্ধে কি হবে? তাহলে শরৎ হবে, শরৎকাল। পৃথিবীর এ অবস্থানে দক্ষিণ গোলার্ধে, এই যে দক্ষিণ গোলার্ধে কথা বলছে, রাত অপেক্ষা দিন বড় হবে। আচ্ছা তুমি একটু চিন্তা করে দেখো, এখান থেকে বুঝতে পারবে 21শে জুন দক্ষিণ গোলার্ধে কথা বলছে, এই যে দক্ষিণ গোলার্ধে 21শে জুন। এখন তুমি হচ্ছে এই যে 21শে জুন কই গেল? 21শে জুন দক্ষিণ গোলার্ধে, 21শে জুন দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত। আচ্ছা প্রথমটা একটু দেখো, ক্ষুদ্রতম দিন বৃহত্তম রাত, রাত অপেক্ষা দিনের দৈর্ঘ্য বড় হয়, ক্ষুদ্রতম দিন বৃহত্তম রাত, তার মানে প্রথমটাই ভুল। সূর্যকিরণ তির্যকভাবে পড়ে, এটা ঠিক আছে। সূর্য তাপমাত্রা অপেক্ষাকৃত কম হবে, তার মানে আমাদের 2 আর 3 হচ্ছে সঠিক। এখন তুমি বলো ভাই আপনি এটা কীভাবে বুঝলেন? তুমি ফার্স্ট একটু চিন্তা করে দেখো, আমাদের 21শে জুন দক্ষিণ গোলার্ধে শীতকাল নাকি গ্রীষ্মকাল? আগে তোমাকে এটা জানতে হবে। ভাইয়া ঠিক আছে, আমি একটু দেখি যে শীতকাল নাকি গ্রীষ্মকাল। এই যে আগে এখানে আসো, এই যে 21শে জুন দক্ষিণ গোলার্ধে শীতকাল, 21শে জুন দক্ষিণ গোলার্ধে শীতকাল। ওকে, তাই একটু তুমি চিন্তা করতো যে দক্ষিণ গোলার্ধে যদি শীতকাল হয়, দক্ষিণ গোলার্ধে কী কাল? শীতকাল। এখন যদি শীতকাল হয় তাহলে সূর্যকিরণ এখানে তির্যকভাবে পড়বে। কারণ কি? কারণ দেখো লম্বভাবে যদি পড়ে তাহলে কি বেশি তাপমাত্রা হয়, আর তির্যকভাবে পড়লে কি কম তাপমাত্রা হয়। তার মানে সূর্যকিরণ তির্যকভাবে পতিত হয়, আর সূর্যকিরণ যদি তির্যকভাবে হয় তাহলে সূর্যের তাপমাত্রা কি অপেক্ষাকৃত কম হবে। তাহলে আমাদের 2 আর 3। তারপরে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে 21শে জুন তারিখটাতে দক্ষিণ গোলার্ধে শীতকাল, আর শীতকাল হলে এই দুটা পুরোপুরি মিলে যাচ্ছে, বুঝছো? তাহলে 2 আর 3 হচ্ছে সঠিক। 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখায় 23.5 ডিগ্রি কোণে পতিত হয়। 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি, তুমি একটু চলে আসো 23 সেপ্টেম্বর, দেখো প্রথম লাইনটাই ভুল। 23 সেপ্টেম্বরে আমরা আসি, 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। কি বলছে? লম্বভাবে পতিত হয়, তার মানে আমাদের প্রথম লাইনটাই ভুল দিছে তারা। তাহলে আমি এখানে কি বলবো? এই যে 23.5 ডিগ্রি না, এটা কি হবে? লম্বভাবে পতিত হয়, লম্বভাবে। তার মানে প্রথমটাই ভুল, একই কোণে, পরের দুটো সঠিক। কারণ অপশনে আসলে 2, 3 ছাড়া কোনো অপশন নাই, সিঙ্গেল কোনো অপশন নাই। তারপরে প্রথমটা হবে কি? লম্বভাবে। সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। আচ্ছা সূর্য নিরক্ষরেখায়, দেখো একটু, নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, তার মানে নিরক্ষরেখায় যদি লম্বভাবে কিরণ দেয় তার কি দিন রাত্রি সমান হয়? এখন দিন রাত্রি কোন তারিখে সমান হয়? মানে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, 1 আর 3 এভাবে চিন্তা করবা। হ্যাঁ, 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে কি ঘটে? 21শে জুন, আমাদের সামনে 21শে জুন, দীর্ঘতম দিন হবে, ক্ষুদ্রতম রাত হবে। দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত। বাংলাদেশে ক্ষুদ্রতম দিন কোনটি? তার মানে কি জুন মাস তো বাদ দিয়ে আরেকটা আছে, সেটা কি? 22শে ডিসেম্বর। তাহলে 22শে ডিসেম্বরে আমাদের দিন ছোট হয়, রাত বড় হয়, তারপরে আমাদের 22শে ডিসেম্বর। বাংলাদেশের সবচেয়ে বড় রাত কবে? সবচেয়ে বড় রাত, তার মানে দেখো যেদিন ক্ষুদ্রতম দিন হবে ওই দিনে তো সবচেয়ে বড় রাত হবে, তার 22শে ডিসেম্বর অ্যান্সার। তাহলে 22শে ডিসেম্বর, সেম, মানে একই প্রশ্ন, পর্ব 2 বার দিছে। জোয়ার ভাটা, চার্জ গেল না। জোয়ার ভাটা, তো এই জোয়ার ভাটা থেকে কিছু প্রশ্ন আসছে পরীক্ষাতে, তোমাদের রিটেনের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের জোয়ার ভাটা থেকে আসলে কি এমসিকিউ লাগবে আমি তোমাকে একটু খালি বলে দিই।
আচ্ছা, জোয়ার ভাটা কেন হয়ে থাকে একটু যেন মনে রাখবা। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অসমভাবে আকর্ষণ করে। এই অসমভাবে আকর্ষণ করে বলে কিন্তু জোয়ার কিংবা ভাটা হয়ে থাকে। আর এখান থেকে যে অঙ্কগুলো আসে, মানে এখান থেকে কিছু অঙ্ক আসে, আমি ভুলে গেছিলাম, এখান থেকে ভালো প্রশ্নই আসছে। তো এখান থেকে অঙ্ক টাইপের একটু প্রশ্ন বেশি আসছে। তো কি কি অঙ্ক আছে আমি তোমাকে এখন সেগুলো একটু বলতেছি। তোমাকে কিছু জিনিস একটু মুখস্থ রাখতেই হবে, নাহলে তুমি এখানকার অঙ্কগুলো পারবা না, যোগ বিয়োগ জাস্ট খালি। তো জোয়ার ও ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পরপর হয়ে থাকে। মানে একটা জোয়ার হয়েছে, আবার ভাটা হবে, কতক্ষণ পরে ভাটাটা হবে? সাপোজ ধরুন যে এখন 12টার দিকে জোয়ার হয়েছে, তাহলে ভাটা কখন হবে? ভাটা হবে 6 ঘন্টা 13 মিনিট পরে। এটা মুখস্থ রাখতে হবে। তার মানে দুপুর 12টার দিকে যদি জোয়ার হয়, তাহলে ভাটা হবে কটার দিকে? সন্ধ্যা 6টা বেজে 13 মিনিটে। মানে 6 ঘন্টা আমি যোগ করে দিলাম। বা তুমি যদি একটাও চিন্তা করো যে দুপুর 1টার দিকে জোয়ার হয়েছে, তাহলে ভাটা কখন হবে? 6 ঘন্টা 13 মিনিট পরে, তার মানে 7টা 13 মিনিট হবে। এভাবে তোমাকে মনে রাখতে হবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ওকে এইটা, ওকে এইটা আমাদের এখানে 4 ধরনের জোয়ার ভাটা হয়। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল আর একটা মরা কটাল। ঠিক আছে, এবার এইটা মানে এখান থেকে এমসিকিউ আসবেই, মানে আসবেই, এখান থেকে এমসিকিউ আসবে মানে আসবে। বাকিগুলো তো তোমরা একটু দেখবা স্লাইড থেকে, বাট এমসিকিউ যেগুলো থেকে সবচেয়ে বেশি আসে আমি ওগুলো নিয়ে বেশি আলোচনা করতেছি। সেটা হচ্ছে অমাবস্যার তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করে। মনে রাখবে এই যে অমাবস্যার তিথিতে চন্দ্র আর সূর্য একই পাশে থাকবে, একই পাশে থাকবে। আর পূর্ণিমা তিথিতে কি হয়? পূর্ণিমা তিথিতে এক পাশে চাঁদ আর অন্য পাশে সূর্য থাকবে, এক পাশে চাঁদ অন্য পাশে সূর্য থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি পূর্ণিমা তিথিতে। তাহলে একটা গেল অমাবস্যা তিথি, একটা গেল পূর্ণিমা তিথি, আরেকটা হচ্ছে অষ্টমী তিথি। এই অষ্টমী তিথিতে হচ্ছে চন্দ্র ও সূর্য সমকোণে অবস্থান করে, যেটা হচ্ছে আমাদের এমসিকিউতে সবসময় যেন আসে যে অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য কিভাবে অবস্থান করে? সমকোণে অবস্থান করে। আর সমকোণ বলতে আমরা কি জানি? 90 ডিগ্রি জানি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। বসে মরা কোটাল, প্রথমে জানতে হবে যে মরা কোটালটা কখন হয়। এই যে অষ্টমী তিথিতে, এই যে অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে জোয়ার হয়ে থাকে, কিন্তু সূর্যের আকর্ষণের জন্য জোয়ারের বেগ তত প্রবল হয় না, একে মরা কোটাল বলা হয়ে থাকে। তার মানে তোমাকে জানতে হবে যে মরা কোটালটা কখন হয়, সেটা হচ্ছে অষ্টমী তিথিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ, অষ্টমী তিথিতে হয়। আর ভরা কোটালটা কখন হয়? একটু আগে আমরা কি দেখলাম? অমাবস্যা আর পূর্ণিমা। এই যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তোমার হচ্ছে চন্দ্র ও সূর্য যদি একপাশে অবস্থান করে, এই সময় হচ্ছে ভরা কোটালটা হয়ে থাকে। তার মানে ভরা কোটালটা কখন হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। আর মরা কোটালটা কখন হয়? অষ্টমী তিথিতে। এটা একটু মনে রাখবা। এই জিনিসটা 100% আসবে, 100% আসবে। কিভাবে আসবে? ম্যাথ হিসেবে, ম্যাথ হিসেবে আসবে। একটি মুখ্য জোয়ারে 12 ঘন্টা 25 মিনিট পরে গৌণ জোয়ার হয়ে থাকে। এইটা মনে রাখতে হবে, একটা মুখ্য জোয়ার হয়ে যাওয়ার পর গৌণ জোয়ার কতক্ষণ পরে হয়ে থাকে? 12 ঘন্টা 25 মিনিট পরে হবে। একটা মুখ্য জোয়ারে 24 ঘন্টা 52 মিনিট পরে আরেকটা মুখ্য জোয়ার হয়ে থাকে। সময় মনে রাখতে হবে যে একটা মুখ্য জোয়ারের পরে আরেকটা মুখ্য জোয়ার আমি কখন পাবো? 24 ঘন্টা 52 মিনিট। আমি একটা মুখ্য জোয়ার পাইছি, আরেকটা গৌণ জোয়ার পাবো কখন পাবো? 12 ঘন্টা 25 মিনিট পরে। আর প্রত্যেক স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা সৃষ্টি হয়, যেটা যে মাত্রই বলছিলাম, এই যে 6 ঘন্টা 13 মিনিট পরে। তার মানে একটা জোয়ার একটা ভাটা। এবার চিন্তা করবা, জোয়ার ভাটা 6 ঘন্টা 13 মিনিট, মুখ্য জোয়ারের পরে গৌণ জোয়ার পেতে চাই, তার মানে 12 ঘন্টা 25 মিনিট। মুখ্য জোয়ারের পরে মুখ্য জোয়ার পেতে চাই 24 ঘন্টা 52 মিনিট। ঠিক আছে, আর কি? আর বাকিগুলো তুমি একটু জাস্ট দেখে নিলা। এখন আমরা সরাসরি একটু প্রশ্নে চলে আসি। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে যেভাবে থাকে, তুমি যদি একটু অমাবস্যা তিথিতে যাও তাহলে দেখবা যে একই পাশে থাকে। এই যে একই পাশে থাকে, একই পাশে থাকে। ঠিক আছে, একই পাশে থাকে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আপনার অ্যান্সারটা হবে হচ্ছে একই পাশে, একই পাশে। এরপরে দেখো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ারে কত সময় পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়, মানে মুখ্যের পর আবার মুখ্য হবে। তার মানে আমাদের কি ছিল? 24 ঘন্টা 52 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট। এরপর আমরা দেখি দুপুর 2টায় সাহিরা কক্সবাজারের সমুদ্র সৈকতে গণজোয়ার দেখে, এরপর সে ভাটা দেখার জন্য অপেক্ষা করে। মানে একটা ধরুন একটা গৌণ বা যাই হোক, মানে জোয়ার দেখছে, এবার সে ভাটা দেখতে চায়। সেটা গৌণ জোয়ার নাকি মুখ্য জোয়ার, এটা ডাজন্ট ম্যাটার, মানে ভাটার কথা বলছে। তার মানে দুপুর 2টায় সে হচ্ছে দুপুর 2টা সে জোয়ার দেখছে ধরে নাও। কারণ ভাটা কি দেখবে? ভাটা হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট এখানে যোগ হবে। তাহলে তুমি 2 এর সাথে তখন 6 যোগ করো, এভাবে যোগ করবা। 3 4 5 6 7 8, মানে রাত 8টা
13 মিনিট, রাত 8টা 13 মিনিট। তাহলে আমি এখন দেখি কত, রাত 8টা 13 মিনিট, মানে সন্ধ্যা 8টা 13 মিনিট। আমি এখানে রাত বলছি, তুমি সন্ধ্যা চিন্তা করতে পারো, সন্ধ্যা 8টা বেজে 13 মিনিটে, তার মানে 6 ঘন্টা 13 মিনিট তোমাকে যোগ করতে হবে। এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে। এই স্থানটিতে সকাল 7টা 15 মিনিটে জোয়ার শুরু হয়, এই স্থানটিতে আবার কখন ভাটা শুরু হবে, কি করতে হবে ভাইয়া? 6 ঘন্টা 13 মিনিট যোগ করতে হবে। তাহলে সাথে সাথে তুমি যদি 6 যোগ করো, তাহলে 7 এভাবে চিন্তা করবা, 8 9 10 11 12 13 হয় না কিন্তু, 11 12 1, তার মানে এখানে হচ্ছে একটা, ঠিক আছে? 6 যোগ করলে একটা হবে, মানে দুপুর একটা। এখানে আছে 15 সাথে কত যোগ করতে হবে? 13 মিনিট যোগ করতে হবে, 13 মিনিট তোমাকে যোগ করতে হবে। তাহলে 15 আর 13 যদি যোগ করো তাহলে কত পাবা ভাইয়া? 18 28, একটা 28 মিনিট, দুপুর একটা 28 মিনিট, অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে থাকে, মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকে। জোয়ার ভাটার প্রভাবে নদীর পানি নোংরা হয় না, নদীর মোহনায় পলি জমা হয় না, নদী খাদ গভীর হয়। 2 আর 3। উদ্দীপকের চিত্রে কোন জোয়ার নির্দেশিত হয়েছে? জোয়ার ভাটার কথা বলছে, এখানে কোন জোয়ার নির্দেশিত হয়েছে? দেখো, চন্দ্র একদিকে, সূর্য একদিকে, এখানে কি আছে? পৃথিবী আছে। তাহলে এখানে কি বলছে? পূর্ণিমা তিথিতে ভরা কটা। আচ্ছা, প্রথমে তুমি দেখো, চন্দ্র আর সূর্য দুটা ভিন্ন পাশে আছে, হ্যাঁ, দুটা ভিন্ন পাশে আছে। চন্দ্র একদিকে, সূর্য একদিকে, যে চন্দ্র একদিকে, সূর্য একদিকে। তাহলে কি পূর্ণিমা তিথি? প্রথম কথা পূর্ণিমা তিথি কি হবে? পূর্ণিমা, অমাবস্যা না, পূর্ণিমা তিথি হবে। কেন? কারণ সূর্য একদিকে, চাঁদ একদিকে, এখান থেকে পেলাম পূর্ণিমা তিথি। ওকে, এখন দেখো পূর্ণিমা তিথিতে কি হয়? এই যে পূর্ণিমা তিথিতে কি হয়? ভরা কটাল হয়। কি হয়? ভরা কটাল হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যেখানে দেখো, পূর্ণিমা তিথিতে ভরা কটাল। আর পূর্ণিমা তিথি বুঝলাম কিভাবে? কারণ এরা একটা এক পাশে মানে ভিন্ন ভিন্ন পাশে অবস্থান করতেছে, তার মানে হচ্ছে ভরা কটাল, সেটা হচ্ছে পূর্ণিমা তিথিতে ভরা কটাল। তাহলে আমরা এখান থেকে কি বলবো? পূর্ণিমা তিথিতে ভরা কটাল। বুঝছো? এবার তারা তোমাকে চিত্র দিয়ে যে কোনো কিছু দিয়ে দিতে পারে। এরই মাধ্যমে আমরা আমাদের বিজিএস এর যে 6টা চ্যাপ্টার ছিল, সেই 6টা চ্যাপ্টার ইনশাল্লাহ কমপ্লিট করতে পেরেছি। আমি জানি না কতটুকু তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি, বাট আমি চেষ্টা করছি এই সাবজেক্টটাকে একটু সহজ হইতে তোমাদের কাছে তুলে ধরার জন্য। সো তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, যদি ক্লাসটা করে তোমার একটু উপকার হয়ে থাকে কিংবা একটু যদি ভিন্নতা পেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং এই শেষ সময়ে তুমি তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবা আমার এই ক্লাসটার কথা। এবং আমার কাছে মনে হয় যে তোমাদের সমাজে যদি কখনো A+ মিস হয়ে থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি MCQ এর জন্য। সো যেহেতু MCQ 30 মার্ক এবং এটা শুরুতে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে, সো এই সময়টাতে তুমি যদি 30টা MCQ এর মধ্যে যদি 30টাই পারো এবং 30টাই তোমার যদি কনসেপ্ট থেকে তুমি যদি পারো, তাহলে অবশ্যই তোমার রিটেন পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। বুঝতে পেরেছ? সো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য, বিশেষ করে এই বিজিএস সাবজেক্টে কারোর জন্য A+ মিস না হয়, কিংবা MCQ যেন 30-এর মধ্যে তার জন্য 28টা প্লাস হয়। এই কনসেপ্টগুলো যদি তোমার জানা থাকে, তাহলে তোমার অবশ্যই 28+ হবে। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আবারও ফ্রেন্ডদেরকে জানাবা, কমেন্ট করবা, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবা, যেন অসংখ্য শিক্ষার্থীর কাছে এই ভিডিওটা খুব দ্রুত পৌঁছাতে পারে। সো প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। এবং এই বিজিএস সাবজেক্টে যদি A+ পাও, তাহলে অবশ্যই আমাকে জানাবা যে ভাই আপনার এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ ছিল আমাদের পরীক্ষার জন্য, ভালো লাগবে। এবং তোমরা জানো আমি তোমাদের কমেন্টগুলো চেক করি। সো পরীক্ষা যদি এটা থেকে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবা যে আসলে তুমি এটা থেকে অনেক বেশি উপকৃত হয়েছ। ভালো থেকো, গলা বসে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।